আমার প্রথম একটু ছোটবেলা থেকে একটু বলে নেই। আমি ছোটবেলা খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। স্কুলে সব সময় গান নাচ এগুলা কন্টিনিউ আমি করতাম। এভাবেই আমার দিন চলতে শুরু করে, বড় হতে থাকি। বাবা ছিল না, বাবা আমার 91-এ আমার বাবা মারা যায় ছোটবেলাতেই। কয় বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। বড় বোন আমার বাবা থাকতেই বিয়ে হয়ে যায়। এখন বর্তমানে আমার বড় বোনের হাজবেন্ড একজন এসপি। আমার বাবা পুলিশে চাকরি করতেন, পুলিশ অফিসার ছিলেন। বাবা মারা যাওয়ার পরে আমার বড় বোনই আমাদের দেখাশোনা করতো। তারপর যাই হোক, প্রাইমারি কমপ্লিট করার পর 6-এ আমি দেশের বাড়িতে ভর্তি হই। ভালোই যায় ছোটবেলার দিনগুলি। তারপরে স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ, আমি ঢাকায় এসে ভর্তি হই। পরবর্তীতেই পাশ করার পরে আমার বিয়ের কথাবার্তা চলে। তো ইন্টারের প্রথমবার আমি রেজাল্ট আমার এক সাবজেক্ট খারাপ হয়। তো আমি 2000-এ এটা করি। 2000-এই আমার বিয়ে হয় ফ্যামিলিগত ভাবেই। 2000 সালে আপনার বিয়ে হয়ে গেল, মানে এটা কি সেটেল ম্যারেজ ছিল? হ্যাঁ, এটা সেটেল ম্যারেজ ছিল। তো আমার দুলাভাইয়ের সাথে ওর পরিচয় হয়। হওয়ার পর ও আবার ব্যবসা করতো, যেহেতু ব্যবসার কাজেই দুলাভাইয়ের সাথে দেখা হয়। ওখান থেকে কথাবার্তা বলতে বলতে ও তখন ওইখানে তার এলাকার কমিশন ছিল। তো কমিশনাররা অন্তত পক্ষে ওরকমই হয়। দুলাভাইয়ের ধারণা, সে কথাবার্তা বলে তার কাছে ভালো লাগছে। তো সে ভাবলো যে আমার একটা শালী আছে, ঠিক আছে চলো একবার দেখে আসেন। যে মানে এই ফার্স্টে আমাকে জীবনে কেউ আমাকে দেখতে আসছে। পরে তো দেখে তারা পছন্দ করলো ওখানে। পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পার হয়ে ওখানে আমাদের বিয়ে শাদী হলো। তো আমার 2001-এ আমার ফার্স্ট বেবিটা হয়, আমার ছেলে। 2000 সালে বিয়ে হয়ে গেল, 2001-এ বেবিটা হয়ে গেল। আগস্টে বিয়েটা হয়েছে খুব তাড়াহুড়ার মধ্যে। দেখেছে 1 সপ্তাহের ভিতরে তাদের মানে ওই ছেলের পছন্দ হয়, যার জন্য আর কোনো কিছু দেখার সুযোগ দেয় নাই। মানে আমার বাবা তো নাই, গার্জেন হিসাবে দুলাভাই তখন ওই সময়তেই মিশনে যাবে। তো উনিও আর সময় পায় নাই। আমার ভাইয়াকে বললো যে তুমি যে একটু দেখাশোনা করে আসো। তার মধ্যে ভাইয়ার ছিল মাস্টার্স পরীক্ষা। মানে আমাদের ফ্যামিলিতে গার্জেনের সংখ্যাটা ছিল খুব কমই, ঠিক আছে। তো ও আবার এদিকে অনেক কথাই আমাদেরকে মানে বানায় অনেক কথা বলছে। তো ওরা আসলে ফার্স্টে পরবর্তীতে আমাকে অনেকবার বলতো যে আসলে আমি ভাবতেও পারি নাই আমার কাছে বিয়ে দেবে তোমাকে। যে কারণে হয়তো নিজেকে একটু বড় করে জাহির করেছে। বড় করে বলছে, তো বড় করে বলছে যার জন্য এটা বিলিভ করছে। আরেকটা কারণ ছিল সে হজ করছে, বিয়ের আগে হজ করেছিল, হজ করে আসছে, যার জন্য মানে দুলাভাই আম্মা খুব সহজ সরল। তো উনি এই কথাটা শুনে বলে যে না, একটা জামাই পেয়েছি, ছেলেটা ভালো, অন্তত মিথ্যে কথা তো তার মুখ দিয়ে আসবে না। অনেক কথাই বলছে, ঠিক আছে। এমনিতে কোনো নেশা যেটা জাতীয় কোনো জিনিস, পান সিগারেট এমনিতে কোনো কিছু খেত না, এমনি কোনো বাজে অভ্যাসও তার ছিল না। সে ঠিকাদারি করতো, ঠিক আছে, পাথর আনলে এগুলো আমি পছন্দ করতাম না। সে আমি বিয়ের আগে যেটা শুনতে পারছি যে তার বাজারে বিজনেস আছে, মানে অনেক বড় মানে গোডাউন, যেটা স্টক বিজনেস যেটা ওটা আছে আমি জানতাম। এটাই তো মানে হলে এটা অনেক ভালো। সেই যে এলাকার মানুষ, ওইটা একটা বাণিজ্যিক এলাকা বললেই চলে। তো ওখানে এরকম ম্যাক্সিমাম মানুষ এরকম করে। আমরা ছোটবেলা থেকে ওইখানে থেকে আসছি, আমার আব্বু ওইখানে চাকরি করছে। তো এটা ওরকম হলে কোনো খারাপ না, ভালো। আর আমি তখন যখন আমার বিয়েটা হয় তখন এই সম্পর্কে আমি এত কিছু ভালো বুঝতাম না। আপনি যেটা বললেন যে পাথর আনতো বা ইট বালি নিয়ে কাজ করতো, সে এই কাজটা তো আলটিমেটলি সে আগেও করতো, কিন্তু আপনাকে বলেছে সে অন্য কিছু করে। তো আপনি যখন গিয়ে তার বাস্তবটা দেখলেন যে আসলে সেটা না, সে যেটা বলেছে, তখন আপনার এগুলো ভালো লাগতো না? তখনই আমার ভালো লাগতো না। আর সে আমাদের এত তাড়াতাড়ি মানে কনসেপ্ট করা বা বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইয়ে ছিল না। কিন্তু সে ওই যে তার একটা ধারণা ছিল আসলে মনে হয় না বিয়ে দিবে, এমনিতেই বলতে থাকি যা বলার। কিন্তু যখন দেখছে বিয়ে দিয়ে ফেলছে, এখন এটাতে যদি কোনো কিছু না হয় তাহলে যদি আবার সে চলে যায় বা তার ফ্যামিলি যদি তাকে নিয়ে যায়, দ্রুত বাচ্চাটা নিয়ে নিয়েছে, সে এটা ইয়ে করছে। তো প্রথম, তারপরে যখন আমি আস্তে আস্তে এটা ফিল করতে থাকি, আমার ফ্যামিলির মানুষ, আমার বড়াপা অ্যাকচুয়ালি মন থেকে এটা পছন্দও করছিল না, কিন্তু একমাত্র দুলাভাইয়ের ইয়েতে বলে যে না আমার কাছে ভালো লাগছে, সে এখনো যুগে এরকম ভালো ছেলে পাওয়া যায় না। এই সেই বিয়ের সময় সে চাচা শ্বশুরের বাসায় নিয়ে ওদেরকে দেখাইছে, ওরা ওখানেই বসছে, ওখানে খাওয়া দাওয়া করছে, যার জন্য ওরা ভাবছে যে ওইটাই তাদের বাড়িটাই। তা আমাকে বিয়ে করার পরে অরিজিনাল তার বাড়িতে নিয়ে গেল। তার ঘরে নিয়ে যাওয়ার পরে তার ঘর টোর দেখে সবকিছু দেখে তো আমি পুরা মানে ওখানে একবারে স্ট্যাচু হয়ে গেলাম। এটা কি? তো সকালবেলা উঠে যখন তাদের পিছনে যাই, বাড়ি টাড়ি ভালো করে দেখি, আমি তো পুরা কোনো কিছু বলতে পারি মানে ওখানে এটা কি হলো, এটা কি হলো। তা আমার সাথে আমার এক কাজিন গেছে, তো আমাকে সে বলতেছে তুই কি খুশি? তা আমি বললাম কি আসলে আমার ভাগ্যটাই মনে এরকম ছিল।
আমি কি করব, ভাবা নাই, যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তো মানে তখন এই জিনিসগুলাই মনে হতো কি যে হয়তো আমার ভাগ্যই এরকম ছিল। তাই মানে আপনার দুলাভাই ওয়েল ইনফর্ম যেটাকে বলে, একদম খুব ভালো করে জানা ওরকম ছিলেন না? না না না, ও সম্পর্কে ওরকম ভালো করে জানার কোনো স্কোপ তার ছিল না। দুটো ফল্ট আমরা এখানে খুঁজে পেয়েছি প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে পরিবারের কন্যাদান হচ্ছে, সেই পরিবার সম্পর্কে ডিটেল না জানা এক, আর 2 নম্বর হচ্ছে যে যিনি বিয়ে করছেন তিনি তার স্ত্রীর কাছে বা স্ত্রীর পরিবারের কাছে নিজের সম্পর্কে গোপন করে শুধুমাত্র আমাদের লুবনাকে পাওয়ার জন্য বিয়েটা করছেন। এতটুকু মোটামুটি আমরা এই স্টেজে পরিষ্কার। হ্যাঁ, তারপর ব্যাপারগুলি এভাবেই যায়, সবকিছুই কেমন এলোমেলো, একবারে পুরা এলোমেলো, মানে কোনো কথায় কোনো কিছু মিল পাইনি আমি। তো আমি আর এর মধ্যে কোনো কিছু তাকে আর কিছু বলি নাই, তো আমার কাজিনকে বলি নাই। তো বাসায় যাওয়ার পরে বললো কি যে কেমন দেখলি, কি হলো? তো একটা কথা সত্য কি, আমার শ্বশুর বাড়ির মানুষগুলো খুব ভালো ছিল, যেমন আমার শাশুড়ি, আমার নননাস খুবই ভালো, অনেক ভালো। তো আমি বলতাম যে মানুষগুলো ভালো, কিন্তু সে ওর কথা জিজ্ঞেস করলো যখন, তখন আমি বললাম তার কথা তো তার সাথে না থাকলে তার বোঝা যাবে না, এখন হুট করে একটা মানুষ সম্পর্কে কিভাবে বলবো। আর যতটুকু জানো তোমাদের সাথে যতটুকু কথা হয়েছে আমার সাথে তো এরকম ভাবে কথা হয়নি, যার জন্য আমি আর এই ব্যাপারে কোনো কিছু বলিনি। তো বললো যে ঠিক আছে, তবে আর একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে কিন্তু বাচ্চা কাচ্চা নিস। তো এটা ইয়ে করো, কিন্তু তার তো টার্গেট ছিল যেভাবেই হোক, হ্যাঁ এখানে আটকে ফেলতে হবে। তো আমাদের ফার্স্ট বেবি হয়ে যায়। বিয়ে করলেন 2001-এ, 1 বছরের মধ্যে বেবিটা হয়ে গেল। আলটিমেটলি আপনার জায়গা থেকে আপনার হাজবেন্ডকে কোনো কিছু বলার ছিল কিনা, নাকি ইভেন্চুয়ালি হয়ে গেছে? তাকে প্রথম নিষেধই করা হয়েছিল, মানে আপনি আপনার জায়গা থেকে নিষেধ করেছিলেন? হ্যাঁ, যে এখন এত তাড়াতাড়ি। পড়াশোনা কি বন্ধ হয়ে গেল আপনার? হ্যাঁ, তখন পড়াশোনা সে আর ও কি বলে দিল যে পড়াশোনা করার কোনো দরকার নেই? কিসের জন্য কোনো পড়াশোনা করার দরকার নেই। এটা কে বললো? এটা আমার হাজবেন্ড বললো। এবং আপনি মেনে নিলেন সেটা মানতে হলো, কারণ ওখান থেকে কলেজে ভর্তি হওয়া বা সে ওরকম দেবে না, যেহেতু আমি ঢাকায় পড়ছি, এখানে তার আসতে দেবে না। তো আমি ভাবলাম যে বিয়ে হয়ে গেছে, সাংসারিক জীবনই বেছে নিলাম। মানে এই জায়গাটা থেকে আপনার নিজের একটা মেন্টালিটি ছিল, ওকে বিয়ে হয়ে গেছে তো তার মানে দরকার নেই। হ্যাঁ, ফ্যামিলিটা বাবা মারা যাওয়ার পরে সবকিছুই চেঞ্জ হয়ে যায়, যে কোনো রকম যেভাবেই হোক না কোনো বিয়েটা হয়ে যাওয়াটাই। হ্যাঁ, আর একটু স্বাভাবিক, আমি তখন দেখাশোনা একটু ভালোই ছিলাম, যার জন্য মানে পারিপার্শ্বিক অবস্থাটাও তত একটা ভালো ছিল না। মানে আলটিমেটলি ছেলেরা অনেক ডিস্টার্ব করতো, অনেক ডিস্টার্ব করতো, যার জন্য পরে ভাবলাম যে থাক, সংসারে একটা বিয়ে শাদী হয়ে গেলে হয়তো অন্তত এই জিনিসগুলা থেকে আর মুক্তি পাবো। রাইট। প্রিয় শ্রোতা, বেশ কয়েকটি জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে মেয়েদের, প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা ছেলের মনেই সংসার নিয়ে অনেক সুন্দর একটা স্বপ্ন থাকে। আমরা লুবনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে এই মেয়েটির যেখানে বিয়ে হলো সেখানে এক ধরনের ধোঁকাবাজি হয়েছে। ধোঁকাবাজি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে হাজবেন্ড যে ইনফরমেশন গুলো তার ফ্যামিলি এবং তার সম্পর্কে দিয়েছিল সেটা সঠিক ছিল না। 1, 2 নম্বর হচ্ছে যে হাজবেন্ড নিজেও কনফার্ম ছিলেন না যে মেয়েটিকে পাবেন কিনা। যখন পেয়ে গিয়েছে তখন কিন্তু আলটিমেটলি কিভাবে বেঁধে ফেলা যায় সেই জন্য তার সাথে একটা সম্পর্ক, একটা মনের সম্পর্ক তৈরি হবার আগেই সেটা তিনি অন্যভাবে বাঁধার চেষ্টা করলেন, যে দুনিয়াতে একটা সন্তান নিয়ে আসলে আলটিমেটলি মেয়েটা কোনো দিকে যেতে পারবে না। ওকে, তারপর আমি তাকে চাচ্ছিলাম যে ঠিক আছে, তুমি এখন এই বিজনেস আমার ভালো লাগে না, কারণ এটা কারোর কাছে বলা যায় না। কি বলবো, তোমার হাজবেন্ড কি করে, ব্যবসা করে, কিন্তু আমি তো জানি আসলে কি ব্যবসা করে, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় সে ঠিকাদারি, কোথায় কি কমিশনারি, ওটাই মানে আমি কোনো কিছু মানে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তার কাছে খুঁজে পাচ্ছিলাম না। তো তাকে আমি এক পর্যায়ে বললাম কি তুমি বাইরে চলে যাও, দেশের বাইরে। হ্যাঁ, দেশের বাইরে চলে যাও। তো দেশের বাইরে চলে যাও, এর মধ্যে সে করলো কি, কোথা থেকে এক দালাল ধরলো, অনেক টাকা এখানে তো সে দেওয়া হলো। তা আমাকে বিয়ের পরে আমার ফ্যামিলি থেকে প্রায় 8.5 ভরি গহনা দিল। তো সে ওগুলা আমি ভাবলাম কি যে টাকা পয়সার সব দিক দিয়ে ইয়ে হচ্ছে, ঠিক আমার কোনো মধ্যে হলো যে তুমি বাইরে চলে যাও, তুমি একটা কিছু করো, আমার আর এইভাবে থাকতে ভালো লাগে না। থাকতে ভালো লাগে বলে সবকিছু একটা টানা খাসরা জীবন, এই লাইফটা তো সংসার করবো যেহেতু করতে আসছে, একটা ফুলের মতো সুন্দর একটা সংসার, গুছানো গাছানো বাড়ি, সবকিছুই এখন যেটা স্বপ্ন থাকে। ছেলেমেয়েরা হলে কি বলবে যে তোমার বাবা কি করে, তো এই জন্যই তাকে প্রেশার দেওয়া হলো বাইরে চলে যাও। তো বাহিরের উদ্দেশ্যে যখন সে সবকিছু করলো, তো আমার এই জিনিসগুলো আমি তাকে সবকিছু আমার ফ্যামিলিতে না জানিয়ে আমি তাকে দিলাম। 8.5 ভরি থেকে সে 1.5 ভরি বিক্রি করে দিছে। আর বাকিটা ছিল বাকিটা আমি বন্ধক দিয়ে পুরা টাকাটাই তাকে দেওয়া হলো কানাডা যাওয়ার জন্য। আমি বললাম যে এত জায়গায়, কারণ কানাডা যেতে হলে নিজেদের একটু এডুকেশন থাকা লাগে। ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? অ্যাকচুয়ালি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সে ইন্টার এসএসসিও দেয়নি, কিন্তু আমাদের বলেছে সে বিএ কমপ্লিট করেছে। ওকে। তো বললো যে না আমি যাইতে পারবো না। তাকে কে বললো, সে ওরকম কনফিডেন্স, কারণ একজন যারা বাহিরে নিয়ে যায় তারা কিন্তু একজন পাবলিক পেলে কিভাবে তাকে নেবে, কিভাবে তাদের প্রতারণার জালে আটকাবে, ওইভাবেই চেষ্টা করে। তো ওরাও সেম তাকে ভুলায় বেলায় ওরকমই করলো। এই কাগজপত্রগুলো আমি আবার দুলাভাইকে দেখাইছি, পুরো দুলাভাই বললো যে না এটা সে যেতে পারবে না, এটা গলা কাটা ভিসা। তো এই কথা বলার পরে সে তো বললো যে হ্যাঁ
আমি বাইরে যাবো দেখে, আমি বড় লোক হয়ে যাবো দেখে তো ওদের ফ্যামিলি মানুষ সেটা চায় না। তো আমি ওদের বললাম যে দেখো এখন ওরা তো এই কথা শুনতে চাচ্ছে না, ওই লোকে যে কথা বলছে ওইটাই সে বিশ্বাস করলো, সে যেতে পারবে। তো আপারা বললো যে থাকে এই ব্যাপারে কোনো কথাই বলে লাভ নেই, সে এটা কি ক্ষতি না হওয়া পর্যন্ত সে এটা থামবে না। সত হলো তাদের ফ্যামিলির অবস্থা ছিল না। 6 লাখের 6 লাখের মতো দিয়ে কোথায় যাচ্ছে? কানাডাতে। কানাডাতে। ওকে, কলাকাটা ভিসা। হ্যাঁ। কি করবে ওখানে? কোনো ঠিক ঠিকানা নাই। কোনো ঠিক ঠিকানা নেই। আপনার কি মনে হয় না যদি আপনি আপনার হাজবেন্ডকে চাপটা না দিতেন দেশের বাইরে যাওয়ার জন্য, সেই ভুলটা করতো যেটা সে এখন ভুল করতে যাচ্ছে অ্যাকর্ডিং টু ইউ, যে কানাডাতে চলে যাচ্ছে বা কলাকাটা ভিসায় যাচ্ছে, সেই ভুলটা যদি আপনি এভাবে চাপ না দিতেন তাহলে আপনার কি মনে হয় যে এই ভুলটা সে করতো? অ্যাকচুয়ালি সে বিয়ের আগেও বাইরে, সে একবার কোন দেশে থেকে ছিল? সৌদি আরবে। সৌদি আরবে থেকে ছিল। হ্যাঁ, আসার পরে সে নির্বাচনে দাঁড়ায়, ওখানে সেই কমিশনার হয়ে যায়। কমিশনার হয়ে যায়। আমি তাহলে যেটা বুঝলাম যে আপনি তাহলে বাইরে যাওয়ার কথা বলেছিলেন এই কারণে যে বললেন তার এক্সপেরিয়েন্স আছে বাইরে যাওয়ার, সেটা কোন দেশে যাবে না যাবে সেটাই সে ভালো বুঝবে। ওকে ফাইন। তারপর এটা বলার পরে সে তো কারো কথাই মানলো না। ওখানে টাকা টোকা সবকিছু জমা দেওয়ার পরে ও দুবাই গিয়ে ওখানে সে অ্যারেস্ট হয়। সে দুবাই যাওয়ার পথেই সে অ্যারেস্ট হয়ে গেল। লুবনা, আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে ফিরতে যাই। আপনি বলছিলেন যে আপনার দুবাই যে অ্যারেস্ট হয়ে গেল, তাকে দেশে পাঠিয়ে দেয়। তো অ্যারেস্ট করে কি দেশে পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে? একবারে সঙ্গে সঙ্গে। তারপরে 6 লাখ টাকা শেষ। হ্যাঁ, ঢাকা জেলে ছিল, সেন্ট্রাল জেলে। কতদিন যাবত ছিল ওখানে? বেশি দিন ছিল না, 7-8 দিনের মতো ছিল। তো আমার বড় ভাসুর ওখান থেকে লয়ারটার ধরে ওখান থেকে তাকে পরে বের করে নিয়ে আসে। যাই হোক, এরপরে আমাদের যেই মেন বাড়ি ওইটা আবার সরকারি ভাবে ওখান দিক দিয়ে মানে বিশ্ব রুট হয়েছে, তো ওই বাড়ি সহ সরকার নিয়ে নিছে। তো ওখান থেকে অনেক টাকা টাকা পায়। তো আমার ভাসুর দুজনেই এক টাইপেরই ছিল, কেউ কোনো কাজকর্ম মানে ঠিক মতো মানে একমাত্র বসে খেতে যেত তার। তো আমরা ভাবলাম যে তুমি দোকানদার, তুমি হয়তো বাজারে একটা। আর আমার ব্যাপার হলো কি, আমি আসলে যে মেন্টালিটি, যে ফ্যামিলির মানুষ, আমি ওরকমই ভাবে চাইতাম যে একটু বলার মতো না, সে করতেছে এটা ভালো কিছু করুক, তো এমন কিছু দেওয়া যেন যে সেটা দিয়ে তুমি অনেক ভালো একটা পজিশনে চলতে পারো, তোমাকে সবাই চিনে জানে, তুমি একজন কমিশনার, তোমার পরিচিতি তো অনেক। সে কখনোই কারো কথা কানে দিত না। আমার হাজবেন্ড করলো কি, ওইখান থেকে আবার কিছু টাকা নিয়ে আমার ব্যবসার কাজে লাগলো। তাই আমি বললাম যে তুমি একটা কাজ করো, আমার গহনাগুলো ওখানে বন্ধক, ওখান থেকে এগুলো নিয়ে আসো, এটা তো দিন দিন টাকা অনেক বাড়তেছে। তো এগুলো করতে করতে এগুলো নিয়ে আমিও একটু বাসায় রাগারাগি করলাম ওখানে। ও এটা করলো না করাতে পরে অনেক কষ্ট করে আমার ননাসদেরকে ধরে টোরে, বাসুদেরকে ধরে পরে জিনিসগুলো ছুটে আনে। যাই হোক, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। এগুলা করতে করতে এরকম করতে সে আমার এই যে আমার ব্যবসা ট্যাবসা এগুলোর মধ্যেই নামলো। ব্যবসার কোনো কিছুই কোনো আগামাথা নাই, কোনো কাজকর্মেরই তার কোনো আগামাথা ছিল না। তো এইভাবেই দিন কাটতেছে। 2004-এ আমার মেয়ে হলো। প্রায় 3 বছরের ডিস্টেন্সে একটা মেয়ে হলো। এর মধ্যে আমি খুব প্রেশার দিচ্ছি, আমার পক্ষে আর থাকা সম্ভবই না। তা আমার মতে একটাই ভালো ছিল কি, তুমি বাইরে চলো, ছোটখাটো কান্ট্রিতে, মানে সেটাই আমি চাইতাম তখন থেকে। না তুমি জমিনে নামতে পারবা, না কারো এখানে কাজ করে খেতে পারবা, না তোমার কোনো এরকম কোনো এডুকেশন কোনো কিছু আছে যে তুমি কোনো জায়গায় চাকরি করতে পারবা, সেটাও তোমার পক্ষে সম্ভব। মানে সোশ্যাল স্ট্যাটাসটা আপনার জন্য অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল, অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, এবং এটার জন্য আপনি মেন্টালি তাকে মানতে পারতেন না। প্রিয় শ্রোতা, দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। সোশ্যাল স্ট্যাটাসটা, তার হাজবেন্ডের যে সোশ্যাল স্ট্যাটাস, সেটা সে কোনোভাবেই মানতে পারতো না। এখানে তাকে দোষ দিবেন কিনা সেটা আপনাদের ভাবার বিষয়। প্রথম কথা হচ্ছে যে তার সোশ্যাল যে স্ট্যাটাস, তার হাজবেন্ডের যে সোশ্যাল স্ট্যাটাসটা ছিল, সেটা কিন্তু বিয়ের আগে রিয়েলটাকে সে লুকিয়ে তাদের কাছে সে নিজেকে অন্যভাবে জাহির করেছে। এই লুবনা ওই সোশ্যাল স্ট্যাটাসের একজন মানুষকে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে আসলে মানুষটা এরকম না, সেই সোশ্যাল স্ট্যাটাসের ধারে কাছেও সে নেই, এবং 3 বছর ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে স্ট্যাটাসে নিয়ে যাওয়ার জন্য, এবং কোনোভাবেই পেরে উঠছে না, তখন এক ধরনের ডিসপ্যারিটি আমরা বলতে পারি, যে এক ধরনের ডিস্টেন্স তৈরি হচ্ছে, রাইট? ওকে, তার আগে আমি একটু জানি আপনার কাছে যে আপনি যখন বুঝেই গেলেন 1 বছর চেষ্টা করার পরে যে সে চেঞ্জ হবে না, তখন কি আপনার ভেতরে এই জিনিসটা কাজ করা উচিত ছিল না যে ঠিক আছে আমি চেঞ্জ করার চেষ্টা করছি, সে তো হচ্ছে না, তাহলে আইদার তার ব্যাপারটাকে আমার মেন্টালিটি মেনে নেওয়া, অথবা ওখানে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলা? সে পারবে না যে তা না, তার যে ওরকম এবিলিটি নেই তা না, আছে। ওই সমর্থন অনুযায়ী যেটা আমি চাচ্ছি ওটা কিন্তু আমরা সবাই মিলে তাকে সে যদি করে ওটা করতে পারে। যেমন ধরে কোনো ব্যবসা যতটুকু সে যেই অ্যামাউন্টটা সে ধরতো, ওইটা দেখা যেত যে তার প্রফিট কোনো কিছু তার থাকতো না। কি করতেছে সে? আমি এবার একটু লাভের জায়গাতে আসতে চাই। আপনার হাজবেন্ডের কাছ থেকে কোন জিনিসগুলো আপনার ভালো লাগতো? সেটা আসলে এতটাই তিক্ত হয়ে গেছিলাম ওই জিনিসগুলোতে, যার জন্য ওইটা বাধ্য হয়ে লাইফটা সেটেল কাটানো। কিন্তু তার কি যে খুঁজে পেতাম না, ওই কারণ সারাক্ষণে আমি ওইটা করতাম যে আসলে কোনো কিছুতে আমি মিল পাই নাই, তবে সে আমাকে ভালোবাসতো।
মানে ভালোবাসতো মানে কি, যে ওই যে বললাম না একটা, যে একটা চাপ দিয়ে কিন্তু বেবিগুলা নিয়ে নেওয়া, দূরে যেতে না যেতে পারি, কোন রকম কোন ডিসিশন জন্য না নিতে পারি। তার মানে একটা জায়গাতে তার প্রবলেম ছিল, সেটা হচ্ছে ক্যারিয়ারিস্টিক প্রবলেম, তার ক্যারিয়ারটাকে আপনি মানতে পারতেন না। আমি একবার ইন জেনারেল আপনাকে একটা কোশ্চেন করি, বাঙালি সমাজের মেয়েরা আপনার সাথে যে কাজটা হয়েছে সেটা তো অন্যায় করেছে, আমি একেবারে একমত। তারপরে যেহেতু বিয়ে হয়েই গেল, আমাদের সোসাইটির ব্যাপার যে জায়গাটা থাকে, আপনার কি মনে হয়, আপনি জাস্ট আপনাকে না চিন্তা করেন, বাঙালি সমাজের একটা মেয়েকে চিন্তা করেন, যে ওই রকম একটা হাজবেন্ডকে পেয়ে তারা শুধুমাত্র এই ক্যারিয়ারের ফল্ট ছাড়া অন্য কোনো ফল্ট তার নেই, একটা লাইফ লিড করতে পারে? হ্যাঁ পারে, সে স্যাক্রিফাইস করলে অবশ্যই পারে। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, আমরা কিন্তু এমন একজনকে আজকে এখানে আবিষ্কার করেছি, তার ফল্ট ছিল তার ওয়াইফের প্রতি, কিন্তু যদি ওই স্যাক্রিফাইসটা ওয়াইফ করতো তাহলে ওই মানুষটাকে নিয়ে ঘর সংসার করা যায়, সেখানে কোনো সমস্যা হয় না। ফাইন। হ্যাঁ, তারপর পরবর্তীতে আমি তার সাথে একটু অভিমান করে আমার বড় আপার বাসায় চলে যাই। ওখানে গিয়ে আমি বুটিক্সের কাজ শিখি। তো ওই কাজগুলো ট্রেনিং নেওয়ার পরে তারপরে আমি আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পরে ওইখানে আমি আরেকটা কাজ শিখি। আচ্ছা, এটা যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরে ঢাকাতেই আমি একটা পার্লার কিনি। এটা সম্পূর্ণ টাকাতে আমার বড় আপা, কারণ দেখতেছে যে এখন তাকে দিয়ে আর কোনো কিছু করতে পারতেছি না আমি। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এই ডিসিশন গুলো নেয়, এখন আর তার পিছনে সময় নষ্ট করলাম না, এখন কোনো কিছু আপা বললো যে এখন তুই কিছু কর। তো যখন আমি ওইটা সব কেনার পরে, দোকানটা কেনার পরে, তো আস্তে আস্তে ওখানে দেখি যে ভালো একটা ওরকম হচ্ছে না। তো ওখান থেকে আমি আবার আমার বাসা যেখানে, ওখানে পাশাপাশি নিয়ে গেলাম। তো ওখান থেকেই মেইনলি আমার বান্ধবীর সাথে পরিচয়। তো আমার এখানে কাজ করাতো, তো তার সাথে অনেক গল্প হতো। তো আস্তে আস্তে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক, মানে একটা আত্মীয়তার সম্পর্ক একটা হয়ে গেল। তো প্রতিদিনই বিকেলে এসে আমার এখানে যায় গল্পটা বলবো। তো আমার একটা জিনিস কি, মানে আমি সবসময় মানুষকে এতটা আপন করতে পারি না, মানে আসতেছে যাচ্ছে আমি সবার সাথে একরকম। তো আমি যখন ওইখান থেকে দোকানটা সরাই অন্য জায়গায় নিয়ে আসি, সে আমাকে অনেক খোঁজে, কিন্তু আমার তো টার্গেট ছিল আমি বিজনেসটাকে কিভাবে আগাবো, কিভাবে ভালো হবে ওইভাবে। তো ওখান থেকে সে আমাকে অনেক খুঁজতে 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 তারপরে সে আবার ওই জায়গায়, মানে বাড়ির পাশে এসে আবিষ্কার করলো। হ্যাঁ, আমার যেখানে আবার পরবর্তীতে নিয়ে আসলাম, ওখানে এসে বললো তুমি এতদিন পরে আমার কোনো খোঁজ খবর নিলা না, এই না সে না, এই অনেক কিছুই তা দিয়ে বললো যে আমি তোমাকে অনেক খুঁজছি। আসছে তো এখানেই সে কন্টিনিউ আসতো যেত। তো আমি তখন একটা সাবলেটে থাকতাম, হাজবেন্ড সহ আমার বাচ্চাদের নিয়ে আমি একটা ফ্যামিলির সাথে থাকতাম। তো ওখানে এতটা হতো না, আমি কন্টিনিউ তখন বেশি সময় দিতাম আমার দোকানে। পরবর্তীতে আবার অনেক সময় পরে আমি আবার আলাদা করে বাসা নিয়ে যাই। আমার হাজবেন্ডের জন্যই প্রবলেমটা হতো, ঠিক মতো বাসা ভাড়া দিত না। আরেকটা হয়েছে কি, যখনই আমি বিজনেসে নামছি তখন ম্যাক্সিমাম টাকাই ছিল আমার বরাবর। তার পরবর্তীতে জিনিসগুলো এর মধ্যে আমি আবার বন্ধ দিই। আমার কিছু টাকার বেশি প্রয়োজন পড়ে, তার কাছ থেকে ওরকম ভাবে পাই না, সে আমাকে কিছু অল্প কিছু টাকা দেয়, যেটা আমার কোনো কিছু হয় না। পরবর্তীতে আমার বরাবর কাছ থেকে নিতে নিতে আমার নিজের কেমন গিল্টি ফিল, তাহলে আমার আর ভালো লাগতেছে না। আবার এটা দিলাম, দেওয়ার পর ওখান থেকে আবার কিছু টাকা করে ওখানে ইনভেস্ট করলাম, যে এখানে ছুটলে তো আমি আবার নিয়ে আসবো। কিন্তু হয়েছে কি, যখনই আমার এটা চলতে শুরু করলো, ভালো রানিং হচ্ছে, সবকিছু ভালো করতেছি, টাকা পয়সা একসাথে জমে, মাসে পরে আসে বলে কি আমাকে কিছু টাকা দাও। আবার হয়তো কি যে সে কি ঘোরাঘুরি করে, আর তার একটা পরবর্তীতে অভ্যাস হচ্ছে এই জনের কাছ থেকে নেওয়া, ওই জনের কাছ থেকে নেওয়া। বাড়িতে পরে শুনতাম আমার শাশুড়ি বলতে কি যে এর কাছ থেকে টাকা নিচ্ছে, ও এসে বাসার মধ্যে বাড়ির মধ্যে এরকম হয়ে হুল্লোড় করতেছে, ওইগুলো কি করে। তখন আমি বুঝতে পেরেছি তার অভ্যাসটা তো আসলে সব একটা বেশি হয়ে যাচ্ছে। তো এটা পরবর্তীতে আমি স্বীকার করব এটা আমার ভুল, কারণ আমি যদি তখন এটা ঢাকায় নিয়ে এসে যদি আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে যদি দিতাম, তাহলে এই জিনিসটা যেটা হতো, আমার ভাড়াটারা অতটা প্রেশার পড়তো না, দোকানের এতটা হতো না, আমি ওইখানেই যেটা হতো নিজেদের মধ্যেই আমি এটা কমপ্লিট করতে পারতাম। মানে একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেছে। তো সে আবার থেকে বাসা ভাড়াটা, সে তাকে প্রেশার দিতাম, সে বাসা ভাড়াটাই সে জোগাড় করতো, বাসা ভাড়াটা আনতো, কিন্তু আমার দোকানে যে ইনকাম হতো সেটা কয়েকদিন পরে পরে আসতো, আমার কিছু টাকা লাগবে না, যতটুকুই হতো এলাকার মধ্যে ওইটাই এসেছে থাপ মেরে নিয়ে যেত, নিয়ে 2-3 দিন ওধাও। তা আমি আবার রানিং যেটা হতো প্রতিদিন ওইটা দিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে নিজে নিয়ে বাসায় চলতে রাখলাম। এই ভাড়া টাড়া এগুলো নিয়ে, মানে সবকিছু নিয়ে একটা বিতৃষ্ণার মধ্যে পড়ে গেছে। তো তার মধ্যে আমার বান্ধবীর সাথে পরিচয় হলো, আমি তো বললামই আগে। তো ও আসলো, আসা যাওয়ার মধ্যে বাসা যখন আমি আবার অন্য বাসা নেই, সেপারেট বাসা নেই, তো ওখানে ওরা প্রতিনিয়ত সে তার ফ্যামিলি নিয়ে আসে, একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে আমার পরিবারের মধ্যে। আপনার বান্ধবীর নামটা একটু বলবেন? লতা। ওকে, লতার সাথে আপনার একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেল। হ্যাঁ, তারপর খুব ভালো সম্পর্ক, মানে সে যে কোনো একটা জিনিস করলো, আমি একটা কোনো কিছু রান্না করলাম, এই তুমি চলে আসো। তো এর মধ্যে ব্যাপার হলো কি, একদিন
তার হাজবেন্ডের সাথে তার সম্পর্কটা তত ভালো ছিল না, এটা অনেক আগে থেকে। ঠিক এটা আছে, কি আপনার সাথে শেয়ার করতো? হ্যাঁ, এটা সে আমার সাথে আসলেই বলতো। আমার হাজবেন্ডের কথা স্বাভাবিক, দুই বান্ধবী হয়ে গেছি, এখন তো আমার হাজবেন্ডের কথা মানে কথা বলতে কিন্তু তার ভালো লাগতেছে না, এই যে এরকম আপনার হাজবেন্ডের কথা তাকে বলতেন, তার হাজবেন্ডের কথা আপনাকে আমাকে বলতো? বলতো। ওকে, আপনাকে কি বলতো এমনিতেই? হ্যাঁ, যে ও কেমন মানুষ, কোনো খোঁজ খবর নেয় না, বাসা থেকে খালি নাকি মেয়েদের নিয়ে ঘুরতো। ওর হাজবেন্ড খালি মেয়েদেরকে নিয়ে ঘুরতো? ওর হাজবেন্ড কি করতো? ওনার আবার ভালো, উনি আবার বিজনেস করতো। আচ্ছা, সিকিউরিটি গার্ডের। সিকিউরিটি গার্ডের বিজনেস করতো। ওকে, মানে এটা আপনার জায়গাতে এটা ভালো বিজনেস, মানে এটা প্রেস্টিজিয়াস কিছু একটা, রাইট? আপনার জায়গা থেকে আপনি এভাবে ফিল করেন? আমি এভাবে, মানে সে এটাই অনেক বছর যাবত করতেছে, এটা মোটামুটি একটা ভালো একটা পজিশনে চলে আসছে, চলে এসছে। ওকে ওকে, তো সিকিউরিটি বিজনেস করতো। এবং তার ওয়াইফের জায়গাটা থেকে তার হাজবেন্ড নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে ঘোরাফেরা করে। সে বলতো এটা। আর অন্য কোনো প্রবলেম? আর অন্য কোনো প্রবলেম কি, সে অতটা মানে সে আমাকে এত বেশি বলতো না। এগুলোই ঠিক আছে, থাকতো? হ্যাঁ, এতটুকুই। ওকে, যাই হোক, পরবর্তীতে আমি এতটাও বেশি একটা পাত্তা দিতাম না, কারণ আমি আমার সংসার নিয়ে খুব ব্যতিব্যস্তর মধ্যে থাকতাম, কিভাবে কি করা যায়, কিভাবে এটা আগানো যায়, কিভাবে মানে ব্যবসাটাকে ইয়ে করা যায়। তো একদিন হলো কি, ও আমাকে বুটিক্সের একটা শোরুমে, ও অনেক পরিচিত লোক ছিল তার, তো সে বিপ্লব নাম ওই লোকের, ওনার আবার ফ্যাশন হাউস, মানে বাচ্চাদের গার্মেন্টস এর মতো আর কি। তো ওখান থেকে অনেক কাপড় এনে, তারা অনেকেই আছে না যে গার্মেন্টস থেকে কাপড় এনে মানুষদের দিয়ে মেয়েদের দিয়ে কাজ করে তারপরে আবার ওইখানে জমা দিতে হয়। তো এরকম সে আমাকে নিয়ে গেল যে চলো, আমিও বাসায় একা একা বসে থাকি, তোমারও বিজনেসটা এখন পর্যন্ত ওরকম ইয়ে হচ্ছে না, চলো আমরা ওখানে যাই, যে আমার পরিচিত আছে, ওখান থেকে বললি আমরা কিছু ইয়ে পাবো। তো ও বললো কি আচ্ছা ঠিক। তার কিন্তু কোনো কিছুর অভাব ছিল না। তো ওখানে যাওয়ার পর সে আনলো, আমিও আনলাম। তো প্রথমবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই, আর তখন ওর হাজবেন্ডের সাথে ফার্স্ট আমাদের দেখা তাদের বাসায়। তার হাজবেন্ডের সাথে দেখা, তো সে তো মানে ওরকম ভাবেই খুব দেখতেও খুব হ্যান্ডসাম ছিল। তো ওখানে ফার্স্ট দেখা, আমি আর ততটা তাকে ইয়ে করিনি। কথা বলতেছি, কোথায় যাবেন, তখন ও আমাকে ভাবি বলতেছে, ভাবি আপনারা এই কাজটা আপনারা কি করতে পারবেন, কি করেন না করেন, আপনারা আর কোনো কাজ খুঁজে পান না? আপনাদের প্ল্যান ছিল নতুন একটা বিজনেস করা, রাইট? সেটা ফ্যাশন হাউস বা এরকম থেকে কিছু ইয়ে করে। আচ্ছা, লতার হাজবেন্ডের নামটা কি ছিল? মাসুদ। মানে মাসুদ আপনাদেরকে বলছে ভাবি কি সব করতে চান, এগুলো তো হবে না, আপনি তো কিছু বুঝি না। বাট মাসুদ আপনার দৃষ্টিতে প্রথম দেখাতে হ্যান্ডসাম ছিল। তারপর কি যে তখন আমরা গেলাম, আমার হাজবেন্ড, ওরা দুজন গেল বাইকে, আর আমরা রিক্সা করে ওইখানে গেলাম। তো ওখান থেকে তাদের সাথে কথাবার্তা বলে তারা, উনি আমাদের পরের দিন আমাদের কিছু কাপড় চোপড় দিল, যেগুলো আপনারা করাই নিয়ে আসবেন। তো আস্তে আস্তে দেখা যায় সেই বেশি করতো, আমি এটাতে নিয়ে আমি এত লোক পাবো কোথায়, আমি কম রাখতাম, আমি নিজে করতাম। তারপরে আমার এখানে একটা মেয়ে ছিল, ওকে দিয়ে করাতাম। তো যাই হোক, এরকম করতে করতে এটাও শেষ পর্যন্ত দেখা যায় যে মানুষ ঠিক মতো করতো না, অনেক প্রেশার পড়ে যেত। তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক তো ভালো হয়েই গেল। পরে আস্তে এই ব্যাপার নিয়ে লতার সাথে আমার অনেক ফোনে যোগাযোগ হয়। কি ব্যাপার, ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তার হাজবেন্ড ধরলো। তার পার্সোনাল নাম্বার, নাম্বার ছিল না, তো ও ধরলো। মাসুদ ধরার পরে আমি বললাম যে লতা কোথায়, বললো যে কেন, ওর দরকার কি, বলতেছে একটু দরকার আছে। তো বলে যে আমার কাছে বলা যায় না, আমি কি আপনার কাছে কি বলবো, আমি ওকে একটু দেন। ও তো বাবার বাড়িতে চলে গেছে। আমি কি বাবার বাড়িতে চলে গেছে, ও তো কালকেও আসলো। তো বললো যে কত কিছু হয় আমাদের মধ্যে, বলে কি আমি কি আপনার সাথে কথা বলতে পারি? মাসুদ আপনাকে বলছে যে আপনার সঙ্গে কথা বলতে পারে কিনা। তখন আমি বললাম যে আপনি আমার সাথে কি একটু কথা বলবেন? না, আপনাকে না, আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তো কথা বলতে ভালো লাগে, আপনাকে ভালো লাগে, এসে আমি কি উল্টা পাল্টা কথা বলেন ভাইয়া আপনি, এগুলা কি কথা বলা মানায়? তারপরে বললো যে মানায় না কেন, আপনি এত কথা বলেন কেন, আমি যেটা বলতেছি এটা আপনি একটু শুনলে সমস্যা কি? আমি সমস্যা কোনো কিছু না, কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না, আমি এটা শুনতে চাই না। তো আমার কেন যেন এই ধরনের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, তো আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে আপনারা দেখা করলেন, দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে? প্রায় 3-4 মাস পরে। 3-4 মাস পরে ফার্স্ট ফোনে আপনার সঙ্গে ভাবে কথা বলছে। বলে আমি কি আপনার সাথে, আমি শুধু এতটুকু বললাম, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? কি কথা বলবেন আপনি? যে না, আপনার বিজনেস সম্পর্কে, এই ধরনের কথাগুলাই বলছিল তখন। তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল, তো অফিসে চলে গেল। সে অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল। ব্যালেন্স করে, আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন বলতে চাচ্ছি। আমি কি বলবেন আপনি বলেন।
কেন আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, আপনাকে তো আমি অনেকদিন যাবত চিনি, অনেকদিন যাবত দেখি, আমাকে দেখেন, চিনবেন না কেন? আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তখন কিন্তু তার ফ্যামিলির মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না, এটা অনেক পরে ওইটা হয়েছে। ওর সাথে পরিচয় আমার ভালো আছে, আমাকে তো এমনি দেখবিনি, আমার দোকান থেকে ওকে প্রায় সময় নিয়ে যান না, তো আপনার সাথে দেখা হবে না। তো এই 2-1 দিন জাস্ট এতটুকুই, প্রায় সপ্তাহখানিক যাওয়ার পরে তো কথা বলতে বলতে একদিন বললো কি অফিসে যাওয়ার সময় আমার মোবাইলে আবার ব্যালেন্স করলো, মোবাইলে এইগুলো জিজ্ঞেস করার পরে জানি ব্যালেন্স শেষ হয়ে গেল, ব্যালেন্স করে তারপর বললো কি যে এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি কোনো জিনিস, আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়াটা সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো। তো উনি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে আপনি এটা করলেন কেন, আমি কি আপনাকে বলছি না আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার সাথে কথা বলে এই জন্য দিলাম। আমি বললাম যে আপনি যদি আমার সাথে কথা বলতে চান এটা আপনি কখনো করবেন না। আপনি অনেক প্রেস্টিজিয়াস আপনার জায়গাতে, এটা আমরা বুঝতে পারছি আপনার কথা, কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আপনি যদি কারো কাছে বিজনেসের কথা জিজ্ঞেস করেন সেটার জন্য 2 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে, কিন্তু কথা বলতে বলতে গিয়ে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে এবং সে আপনাকে ফ্লেক্সিলোড করে দিচ্ছে। নিশ্চয়ই এটা প্রথম দিনই দেয়নি, কয়েকদিন পরে দিয়েছে, অনেকদিন পরে। এই সময়টাতে আপনার কি ধরনের কথা বলবেন? এই যে আপনার বিজনেস কেমন চলতেছে, ওটা যে করতেছে, এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো কাজ হলো, এটা কি করেন, এটা না করে অন্য কিছু করতে পারেন না, যেটা করতেছেন ওইটাই ভালো করে করেন, ওইটাই মনোযোগ দিয়ে করেন। যাই হোক, তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে আপনাকে না আমার খুব ভালো লাগে। মানুষ তো কেউ তো ভালো লাগতেই পারে, তো না আমি ওইভাবে না, আপনাকে আমার অনেক ভালো লাগে। তো তখনই আমাকে সে প্রপোজ করে, প্রপোজ একটা সরাসরি বলে, কি প্রপোজ করে আপনাকে? সরাসরি বলে আই লাভ ইউ। উনি এই কথাটা বলার পরে আমি কেমন একটু শর্ট খেয়ে যাই, আসলে এটা কি ব্যাপারটা। তখন আমি একটা জিনিস কি লতা যে আমাকে বলতো যে তার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করতো, সেইটা ধরার জন্য, সেটা বোঝার জন্য তার এই কথাটার সাথে সাথে তো কোনো রিয়েক্ট করি না, পরবর্তীতে পরে অনেক পরে তখন আমি এটা অ্যাকসেপ্ট করি, তাকে শুধু একমাত্র বোঝার জন্য আসলে কি সে এরকম টাইপের মানুষ, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করার মতন আপনি টেস্ট করতে চাচ্ছিলেন। তার আগে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার হাজবেন্ড কি আপনাকে এই লাভ ইউ বা থাকে না অনেক রোমান্টিক হয়, আপনার হাজবেন্ডরা কখনো লাভ ইউ বলা বা ওই জাতীয় একটা রোমান্টিসিজমের মধ্যে নিজেকে নেয়া, এগুলো কখনো করতো? এই জিনিসটাই আমি তার কাছে মিস করতাম, কারণ যে বয়সটাতে আমার বিয়ে হয়েছে ওইটা তো ওরকম পরিপক্ক ছিল না। ডিফারেন্সটা কত ছিল, কত বছরের ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে? তার সাথে আমার প্রায় 12-15 বছরের ডিস্টেন্স, 12 থেকে 15 বছরের গ্যাপ। প্রিয় শ্রোতা, লুবনার বয়স যখন 18 বছর তখন তার বিয়ে হলো, একেবারেই বলা যেতে পারে যে বিয়ের প্রাথমিক বয়স। এবং এখন ও যেটা বলছে যে রোমান্টিসিজমের জায়গাটাতে আমি হাজবেন্ডকে কখনো পেতাম না, সাইমultaneously লাইফের এই যে জায়গাটি, সেখানে এসে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ঘটনা আজকে কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা বারবারই বলে থাকি যে আসলে ঘটনা জাজ করলেও শেষ পর্যন্ত অপরাধ কোথায় গিয়ে দাঁড়াবে উই কান্ট ইভেন ইমাজিন। তো আমরা সেই জায়গাটায় যেতে চাই। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো। বিরতির ঘন্টা যেহেতু বেরিয়ে গিয়েছে, আমরা ফিরে এসে লুবনার জীবনের যে অপরাধ এবং ভুল, আমরা সেই ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি, এবার অপরাধ এবং ভুলের মুখোমুখি হব। ওকে লুবনা, ফিরছি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন যে আপনি এক ধরনের টেস্ট করতে চাইলেন যে আসলেই লতা সত্য বলেছিল কিনা, সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে আই লাভ ইউ টু, রাইট? তারপর অনেকদিন পরে হয়েছিল, যাই হোক আমার কাছ থেকে এটা অনেকদিন পরে ফিডব্যাক করি। জি। তো এভাবেই আমাদের দিন চলতে থাকে, কথা বলতে থাকি, ছেলে মেয়েদের নিয়ে কথা হয়। আর ও তখন বেশি বেশি লতাকে আমার দোকানে পাঠাতো, আসলেই সে নিয়ে যেতে পারবে, নিয়ে যাওয়ার ছিল আমাকে দেখে যেতে পারবে। হ্যাঁ, তো আমাকে অনেক প্রপোজ করতো বাইরে যাওয়ার জন্য, চলো বেড়ায় আসি, ঘুরে আসি। সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাজবেন্ড কিরকম এই সে। তো আমি যেহেতু ওর কাছে সবকিছু বলতাম, তো ও যখন ওদের স্বাভাবিক সে এত কষ্টে থাকে, সে এরকম করে, এটা স্বাভাবিক আমাদের। হ্যাঁ, জেনে গিয়েছিল। জেনে যাওয়ার পরে এক তো আমাকে তার ভালো লাগে, তারপরে আবার সেই জিনিসগুলো জানতে পারলো, তো এর মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল। তো সে আমাকে বলার পরে অনেকদিন পরে আমি তাকে টেস্ট করানোর জন্য, তো আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে আমিও একসময় বললাম। তো ও আসতো, দেখতাম, আমি প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড, সালাম দিতাম, কথা বলতাম। তো ও আসলে সালাম দিত, কথা বলতে কি ওর ব্যাপার, তখন সে থাকতো ওর সাথে, তো ভালোভাবে কথা বলতাম। পরবর্তীতে যখন আমি এটা বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে, কেমন আনইজি ফিল করতাম, খুব লজ্জাও লাগতো যে যাওয়াটা। যাই হোক, তো এইভাবে করতে করতে তো একদিন ফোনে বললাম যে কি ব্যাপার, আমি তো ওকে আনতে যাই, এটা তো তোমাকে দেখার জন্য। আমি বললাম যে দেখার জন্য, দেখা তো হবেই, দেখতেছেন না? আমিও তখন আপনি করে বলতাম দেখতেছেন না। যাই হোক, এভাবে করতে 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 আমাদের কথা বলতে বলতে অনেক সময় কেটে যায়, প্রায় 1 বছরের মতো। শুধু কথাই বলেছেন? হ্যাঁ, কথা
আচ্ছা, এই কথাগুলো বলতেন কখন? রাতের বেলাতে বলার সুযোগ ছিল না কারণ হাজবেন্ড ছিল ওই যে পাশে? যখন দোকানে থাকতাম, দোকানের সময়টাতে আর ও বলতেন? যখন অফিসে থাকতো ওকে, তখন ফোন করতো। দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলাতে। ওকে, আবার লতা সেই সময় কাজ বাসায় থাকতো? যেতাম। বাসায় যেতেন? হ্যাঁ, বান্ধবী? তখন মানে হ্যাঁ, 1 বছরের মধ্যে তাদের ফ্যামিলি ভাবে সম্পর্কটা এমন ভাবে হয়েছে, মানে নিজেদের রক্তের সম্পর্ক মনে হয় নিজেদের আত্মীয়তার মধ্যে। এর মধ্যে লতা আপনাকে কোনো সন্দেহ করে না না, সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মানে সন্দেহ করতো না। এই যে একসাথে কথা বলতেছি, অনেক সময় দেখা যায় না যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে, এই যে কথা বলতেছি অনেক সময় সে আমাকে একটা মানে আদরের ভঙ্গিতে একটা কথা বললো, কি গো তুমি কি, মানে একটু আদরের ভঙ্গিতে কথা বললো, তো তখন লতা নাই, ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে ওই যে আমরা ড্রয়িং রুমে বসে আছি টিভি দেখতেছি, যখন তাদের বাসায় গেলাম, বাসায় যাওয়া আসা শুরু হলো, ও যখন চলে যেত তখন ও এসে আমার হাতটা ধরতো বা কথা বলতো, এরকম মানে কথা বলতাম একজনের, মানে ওরকম ভাবেই কথা বলতো। মানে লতা পাশের রুমে থাকা অবস্থায় এই কাজটা হতো? হ্যাঁ, তো ওরকম ভাবে কোনো ওরকম খারাপ কোনো কথা ওর তখন আমাদের মধ্যে হতো না, ওরকম ভাবে ইয়ে করতো না। আপনি যেটা বলছিলেন যে আপনি প্রথমে টেস্ট করার জন্য আপনি এগ্রি করে ফেললেন যে ঠিক আছে আমিও লাভ করি, কিন্তু 1 বছরের সম্পর্কের কথা বলছেন 1 আপনি, বছরের তার মানে কি আপনি প্রেমে পড়ে আমার গেছেন? টার্গেটটা ওরকমই তখনও কিন্তু ওরকমই ছিল 1 বছর ধরে এরকম? হ্যাঁ, আমার টার্গেটটা আসলে আমি ওইরকম ভাবে একটু স্ট্রংলি মোটামুটি মানে একটু স্ট্রং ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমি মেরিড পার্সন, আমার বাচ্চা আছে, হাজবেন্ড আছে, এগুলো নিয়ে কথা সবসময় এই মাথায় থাকতো এটা যে আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই। প্রত্যেকটা সম্পর্কের একটা গোল থাকে। আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি, আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল? মানুষ টেস্ট করে আপনার লাভটা কি হবে? একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে, সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই। ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন, লাভটা কি হচ্ছে? আস্তে আস্তে দেখতে দেখতে তার অ্যাটিটিউড গুলা, তার কথাবার্তা গুলা, তার সে যে কাজ করতেছে, এগুলা দেখতে দেখতে আমার নিজের কাছেই মনে হয় যে আমি নিজে থেকেই তাকে টেস্ট করবো, কি আমি নিজেই তার প্রেমে পড়ে গেছি। ওকে, নিজে আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং সেটা বছর খানেকের মধ্যেই। হ্যাঁ। আচ্ছা, কিন্তু প্রেমে পড়ার আগে আপনি তো আপনার লিমিটেশন গুলো জানতেন যে আপনার একটা সংসার আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার বাচ্চা আছে 2টো, এবং তারও তো সংসার আছে। দুজনেই আপনার সম্পর্কে খুব ভালো জানতেন, কিন্তু আপনারা কি চাইতেন? মানে কথা বলতে ভালো লাগতেছে, ভালোবাসতেছি, যা ভালো লাগছে আপনারা সেটা করে যাচ্ছেন। হ্যাঁ, সেটাই কথা বলতে যাচ্ছি, মানে করে যাচ্ছি, ঠিক আছে। Okay. হয়তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে কখনো বেড়াতে যেতে পারতাম, সে কোথাও মানে 6-7 বছর ঢাকা থেকেছে, কোথাও নিয়ে যায় না, ছেলে মেয়েদের নিয়ে চলো একটু বেড়াতে যায়, এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। ওকে, ঠিক আছে। তো মাঝে মধ্যে ও যখন বলতো যে আজকে ফ্রি আছো, চলো একটু বেড়াতে যাই, ও বলতো? ঘুরে আসে। হ্যাঁ, তো আমিও আচ্ছা, আপনিও কি কখনো জিজ্ঞেস করেছেন তুমি তোমার ওয়াইফ কিনে বেড়াতে নিয়ে যাও কিনা? আমার ভালো লাগে না। ও বলতো ভালো লাগে না। হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে ওনার কিন্তু বেড়ানোর অভ্যাসটা মনের মধ্যে আছে এবং সেটা আলটিমেটলি নিজের ওয়াইফের সাথে উনি প্র্যাকটিস করছেন না। কেন করছেন না সেটা অন্যরকম একটা ব্যাখ্যা থাকতে পারে। আচ্ছা, আপনার হাজবেন্ড যদি আপনাকে বেড়াতে নিয়ে যেত, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে ওই যে খুব রোমান্টিক একটা মোমেন্টে বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে কি এই মানুষটার আপনার জীবনে কোনো প্রয়োজন থাকতো? কোনো ঘটনাই ঘটতো না তখন, কোনো ঘটনাই ঘটতো না। ওরকম একটা প্রত্যেকটা মেয়ের জীবনে যেরকম চায়, হয়তো সম্পূর্ণ না, কিছুটা হলো। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যুগে মেয়েরা আমরা চাই যেটা, যে আমার হাজবেন্ডের টাকা পয়সা থাকবে, মানে ওরকম যেটা আমি চলতে পারি, কারো কাছে যেন হাত পাতে না হয়, ফ্যামিলির কাছে এরকম হাত পাতে কিন্তু কোনো মেয়েই চায় না, যে বিয়ের পর আবার ফ্যামিলির কাছে হাত পাতা। তো এগুলাই কিন্তু আমাকে তার কাছ থেকে অনেক দূরে চলে নিয়ে। ওকে, তারপর কি হলো? বেড়াতে নিয়ে যেতে চান? হ্যাঁ, তারপর বেড়াতে যেতাম, যেতেন আপনারা বেড়াতে? হ্যাঁ। কিভাবে ম্যানেজ করতেন? আমি ওই যে তখন আমার হাজবেন্ড থাকতো না, কাজে বলতো যে ব্যবসার কাজে হয়তো দেশে বাড়িতে থাকতো, বেশিরভাগ সময় যেত। আবার আরেকটা জিনিস কি, আমি তাকে আসলে জিজ্ঞেস করতাম না তখন, মানে যখন তার সাথে আমি সম্পর্কে জড়াই যে, তখন তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই ইয়ে লাগতো না, কি করতেছো না করতেছো, কি হইতেছে না হইতেছে। তারপরে তো সে তার একটা সন্দেহ ঢুকে গেলে কি ব্যাপার, সে এখন আগের মতো এরকম না, বাসায় এত হইচই করি না, কোনো কথা নাই, আমি আমার মতো চলতেছি, এটাই তার আরো বেশি ইয়ে লাগলো। তখন আস্তে আস্তে খালি উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। এই যে মার্কেটে যাচ্ছি, মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি, এই মানে খুব বাজে বাজে কথা। আপনার হাজবেন্ড, আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিঙ্কিং, এইখানে আমরা একটু ক্লিয়ার হতে চাই। লাইক আপনি ওর সাথে ঘুরতে যাচ্ছেন, সো ডেঞ্জার, খুবই বিপজ্জনক ব্যাপারটা, তাই না? কোথায় ঘুরতে যেতেন, কিভাবে ঘুরতেন? আমাদের ফার্স্টলি যাওয়া হলো মিরপুর বেড়িবাঁধে। মিরপুর বেড়িবাঁধে, ওকে। মানে খুব সুন্দর একটা লোকেশন। আমি মানে আমার জীবনে কোথাও ঘুরতে যাওয়া মানে এই ফার্স্ট। আমার হাজবেন্ডের সাথে একবার গিয়েছিলাম সিলেটে। ওর কি কোনো বাইক ছিল? হ্যাঁ, ওর বাইকে করে আপনি গেলেন বেড়িবাঁধে। ওর ওয়াইফ তখন কোথায় থাকতো? তার ওয়াইফ বাসায় থাকতো এবং ওয়াইফ জানতো যে ও অফিসে গেছে বা অন্য কোথাও গেছে। আপনার হাজবেন্ড জানতো যে আপনি আপনার বিজনেস নিয়ে ব্যস্ত আছি। সে ম্যাক্সিমাম সময় তখন সে ঢাকা থাকতো না যখন আমি যেতাম। হ্যাঁ, তখন আমার বাচ্চাদের অনেক সময় করতাম কি, ওর বাসায় বাচ্চাদের, আমার বান্ধবীর বাসায় বাচ্চারা, মানে বান্ধবী বাচ্চা টেক কেয়ার করো, আমরা দুজন ডেটিং করে আসি। তো এরকম বেশি দিন হয় নাই, একবার হয়েছে এরকম। এটা আজকে শুনলে সে প্রচন্ড কষ্ট পাবে আমি জানি।
তারপর তার সাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো, কথা বলতাম, ভালো লাগতো। এভাবেই করতে করতে আমাদের দিন, অনেক দিন পার হয়ে যায়। তো এর মধ্যে হলো কি, আমি অসুস্থ হয়ে যাই। আমার জন্ডিস হয়েছিল একবার, হয়েছে ওর সাথে সম্পর্ক না হওয়ার আগে, আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন, আর তারপরে হয়েছে তার সাথে রিলেশন হওয়ার পরে, অনেক পরে হয় এটা। একবারে অনেক কিছু ঘটনার মানে তার সাথে সম্পর্ক, রিলেশন, অনেক মানে ফিজিক্যালি রিলেশনও তার সাথে মারা হয়ে যায়। সেটা করেছে, আমাকে একদিন বললো যে চলো আজকে ইয়েতে যাবো, এয়ারপোর্টে, এয়ারপোর্টের দিকে ওখানে। তো আমি বললাম যে ওখানে কি, ওখানে সুন্দর লোকেশন আছে, তোমার অনেক ভালো লাগবে। তো আমি তো তাকে প্রচন্ড বিলিভ করি, প্রচন্ড ভালোবাসি। তো ওখানে গেলাম, যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। তো অনেক বৃষ্টি, বৃষ্টির মধ্যে কোথায় যাব, মানে ভিজে দুজন একবারে কাক হয়ে গেছে, মানে এত বৃষ্টি। তো বললো কি যে এখানে ভালো হোটেল আছে, চলো আমরা একটু রেস্ট নিই। হ্যাঁ, রেস্ট। তো দুজনের সম্মতিতে আমাদেরও মানে খুব, এমনিতেই তো সম্পর্ক খুব গভীর। তারপরও মানে যে এখন মনে হচ্ছিল, তখনকার মনে হচ্ছিল যে একবার মানে কোনো ইয়েই নেই, মানে তারও কোনো সংসার নেই, আমারও কোনো সংসার, আমরা দুজন দুজনকেই মানে দুজনের জন্য, হ্যাঁ এইরকমই একটা মনে হচ্ছিল। যাই হোক, ওখানে যাওয়ার পর তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা, যেহেতু দুজনই এক ভেজা, তারপর সামনাসামনি ভালোবাসার মানুষ, এই এর মধ্যেই আমাদের একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। তারপর আমার খুব গিল্টি ফিল হচ্ছিল তখন, মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি কখনো, এত খারাপ লাগছে। তারপর আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলিনি, তাহলে মানে আমরা দুজনের সাথে অনেকক্ষণ কথা বলিনি। তো সে আমার কাছে সরি বলছে, যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি নাই, তোমাকে আসলে আমি মন প্রাণ থেকে ভালোবাসি, কিন্তু এইভাবে কখনো কোনো কিছু হবে এটা বা। যাই হোক, পরে ওখান থেকে চলে আসি, তার সাথে অনেকদিন আমাদের দুজনের মধ্যেই আবার 2-3 দিন যাবত কথাবার্তা হয় না। পরে আবার সেই ফোন দিল, তো এই আস্তে 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 আবার কথা শুরু হলো। তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াইতে যেতাম কম, অ্যাক্সিডেন্টলি কখনো যদি কোনো কিছু হয়। তো এর মধ্যে আবার কি, যে আমি আমার হাজবেন্ডের সাথে যে কথাবার্তা বলি না আগের মতো, এরকম না। আর তখন মনে হয় একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল, হাজবেন্ডের সাথে আরো খারাপ হয়ে গেল। মানে একটা হচ্ছে যে মানুষ যখন আরেকটার প্রতি ভালোবাসা বা যে কোনো একটাতে পড়ে যায়, তখন মনে হয় এই সমস্যাগুলো হয়। তো এতদিন পর্যন্ত জ্ঞান করে তার কোনো কিছু করতে পারি না, এখন আবার এরকম তার মধ্যে মানে কোনো কিছুই। আর সেই খুঁটিনাটি অনেক কিছু খুঁজতো, কারোর সাথে কথা বললে, যদি আমার কোনো কাজিনরা ফোন দেয় কথা বলে, আবার ধরেন দোকানে অনেক মহিলারা আসে, অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন পড়লো, তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো, এটা স্বাভাবিক হতেই পারে। তো যখনই কেউ যদি ফোন করতো, সে আবার কন্টিনিউ আমার মোবাইল চেক করতো। হাজবেন্ড আপনাকে সন্দেহ করা শুরু করলো। হ্যাঁ, যখন আমার ফোন ইউজ করলাম, ফোন নিলাম আমি, তখন থেকে তার এই জিনিসটা মানে খুব ইয়ে হয়েছে, যে সন্দেহ করতে, যে মানে তখন তুই তো খাড়ির মধ্যে চলে যা, তুই কোথায় গেছিলি, ওই যে এখানে গেছিস, ওই যে মার্কেটে যাস। অনেক সময় দেখা যায় যে সে থাকে না, আমাকে মার্কেটে যেতে হয় একাই, কোনো কিছু প্রয়োজন পড়লো, গিয়ে পুরুষ মানুষের সাথে গেছলে এই করতে, বাজে বাজে কথা বলতো, ঝগড়াঝাটি হতো, হ্যাঁ গায়ে হাত তুলতো, গায়ে হাত দিত। কি সেই কন্টিনিউ তার একটা অভ্যাস ছিল কি, একটা থাপ্পড় দেবে, মানে থাপ্পড়টাতে লাগতো অনেক, মানে এমন ভাবে গায়েগুলো হাত দিত, কিন্তু এগুলা কারোরে দেখানোর মতো না, বোঝানোর মতো না, কিন্তু আমি খুব মানে ব্যথা পেতাম, বলতাম, যে অনেক সময় কান্নাও করতাম। আমি কি এইভাবে মানুষকে বাচ্চাদের সামনে কখনো এরকম করেছে? হ্যাঁ, বাচ্চাদের সামনে, নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই সে জানে না। এই যে ব্যাপারটা, যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে 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 হাতাহাতির পর্যায়ে চলে আসছে, এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার জীবনে লাভ কি এটাই, মানে লাভ, ফার্স্ট লাভ বলতে কি এই মাসুদই ছিল? এর আগে আপনি কোনো ছেলের সাথে প্রেমে পড়েননি? সুযোগই হয় না। একটা মেয়ে একটা ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে, যখন তার সংসার হয়ে গেছে, তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে ফিলই করেনি। তার জীবনের ফার্স্ট লাভ, চিন্তা করে দেখুন, যারা এখানে শুনছেন, যারা অনেকে ম্যাচিউর, তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি, ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয়। আর এখানে এফেকশন প্লাস কত ধরনের অপরাধ, ভুল এবং একই সাথে কনফিউশন, অনিশ্চয়তা, কত কি যুক্ত হয়েছে এটার সাথে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর আস্তে আস্তে সে, তাকে যখন জানাতাম, সে এই যখনই আসতো, কি করতো না করতো আমার কাছ থেকে আবার জানতো, জানলে সে এখানে অনেক কথা বলতো, কি করতেছো তুমি, থাক কোনো কথা বলো না, আমাকে বোঝানোর চেষ্টা করতো, মানে হাজবেন্ডের ব্যাপারগুলো আপনি মাসুদের কাছে বলতেন? ওকে।
আর তার সাথে সম্পর্ক হওয়ার পরে এমন কোনো কথা নাই যে সে জানে না আমার, মানে সবকিছু। আমি আরেকটা ব্যাপার কি, তাকে ভালোবেসেছি এমন ভাবে আমি কোনো কিছু তার কাছে গোপন করতে পারতাম না, কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না। একটা জিনিস যেটা বলার দরকার ঠিক বলার, মানে ওইটাও মানে শেয়ার করতাম, বলতাম, সেও বলতো, এরকম। মানে সেও মনে হয় যে বাসায় বেশি সে তার কথা এমন কথা আমি জানি, তার ওয়াইফ মনে আজ পর্যন্ত জানেন। মানে আমি যেরকম ভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার, সেও মনে হয় এরকম ভাবে এটা চেয়েছে, সে সবসময় বলতো। ওকে, তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ ছিল? তার ওয়াইফের সাথে তার লাভ ম্যারেজ ছিল। এটা কেমন ধরনের লাভ ম্যারেজ আরেকটা বলি। সে ওয়াইফ তাকে পছন্দ করতো, কিন্তু সে আসলে একটা চাপে পড়ে বিয়েটা করছে, যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ, মানে সে আপনাকে ভাবে বলেছে, বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ। ওকে ফাইন, আমরা এটা জাস্টিফাই করতে যাবো না, বাট এটা লাভ ম্যারেজ ছিল। ওকে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, নিয়ম মানে না, ঠিক জানি না, তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয়, সেই প্রয়োজনটা যদি অন্যায় হয়, সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গিল্টি, দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে, তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন। হ্যাঁ, তারপর কি হলো? তারপর সবসময় শেয়ার করতাম নিজেদের সব পার্সোনাল ব্যাপারগুলি আমার, তো আমাকে সবসময় সান্ত্বনা দিত, বুঝাতো। আরেকটা ব্যাপার কি, যে ও আমাকে আসলে পরে লাইফ পার্টনারের মতোই সে আমাকে দেখা শুরু করে, যে আমি বিয়ে করবো তোমাকে, তুমি যদি তাকে ছেড়ে আসতে পারো আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সব দায়িত্ব নেবো। আমি বললাম যে এটা কখনোই সম্ভব, তোমার সাথে তোমাকে আমি ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু মানে এক পর্যায়ে দুজন এক ধরনের ডিসিশনই নিলাম। কিন্তু তার মধ্যে আমার বান্ধবীর একটা বেবি হলো, ফার্স্ট বেবি প্রায় 3 থেকে 4 বছর পরে, তার বিয়ে 3 থেকে 4 বছর পরে বেবি হলো। হ্যাঁ, কনসেপ্ট করে। তারপরে মানে আমার সাথে সম্পর্ক পরেই তাদের অনেক পরেই তার মাসুদ বাবা হলো, হ্যাঁ, লতা মা হলো। ওকে, তো ওর এই সম্পূর্ণ জিনিস আমার উপর দিয়ে গেল। মানে আমি তাকে, তখন তো লতা আমাকে প্রচন্ড বিলিভ করতো, মনে হয় যে তার ফ্যামিলির মানুষ, তার শ্বশুর বাড়ির মানুষ একদিকে, আমি একদিকে, যে কোনো জিনিসে ওকে ডাকো, ওকে আনো। মানে তার প্রতিও যেন আমার একটা অন্যরকম মায়া ছিল লতার প্রতি। হ্যাঁ, লতার প্রতি। ওকে, তো ওই সবকিছু হসপিটালে নিয়ে এডমিশন করালাম, ওখানে তাকে দিয়ে আসা, কিন্তু রাতে কখনো থাকে না, এমনি আসা যাওয়া, ডেইলি 2-3 বার যাই তাকে দেখে আসতাম, এটা স্বাভাবিক, যেহেতু একটা সম্পর্ক ভালো। সেই আমাকে নিয়ে যেত, হ্যাঁ মাসুদ নিয়ে যেত। অনেক সময় বলতো যে আজকে কি যাবা, তো বলছে হ্যাঁ ওর একটু দেখে আসি, ঠিক আছে তুমি আসো এদিকে, আমি নিয়ে যাবো। এক তো তার সাথে ঘোরা, আর মানে ঘোরা কি ওই পর্যন্তই, তো প্রায় সময় ও আমাকে নিয়ে যেত। তারপরে কন্টিনিউ তো তাদের সাথে আসা যাওয়া, বাসায় আসা যাওয়া, আমাদের বাসায় আসতো, তাদের এখানেও যেতাম। এরকম করতে করতে অনেক সময় এর মধ্যে যে একটা কথা বলো না, রত বেচা হলো, কলাও দেখা হলো। মানে ভালোবাসার সম্পর্কটা এরকম ছিল যে ওই যে আমিও তখন বলে যে ওইখানে গেলে হয়তো দেখতে পারবো, মানে সে আছে বাসায়, কোথায় আছে, বাসায় আছি, আসবো বাসায়, আচ্ছা আজকে চলে আসো। ওই বিকালের দিকে আবার আমার এক ননদ আসে বেড়াতে। আপনারা যে ফ্রিকোয়েন্টলি কথা বলছেন, এটা কি লতা জানতে পারে ওই সময়টাতে? ও তার সামনেই আবার অনেক সময় কথা বলতাম, মানে লতার সামনে। এটা লতা কিভাবে নিত? না, এটা কোনো ভালোবাসার কথা ছিল না, অনেক দুষ্টামি, লুডো খেলতাম তাদের বাসায়, এখানে কোনো মাইন্ড করার মতো কোনো কাজও করতাম না, আর মাইন্ড করার মতো কোনো কিছু হতো না। যাই হোক, এটা আস্তে আস্তে যখন এগোতে থাকে, আমাদের সম্পর্কটা ওরকম গভীর হতে থাকে। লাস্টে যখন ওর সাথে এই সম্পর্ক থাকাকালীন আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে তখন আমি আর নিজেকে কেয়ার করতে পারতেছিলাম না, তখন সবকিছু বন্ধ করে আমি আমার বাড়িতে চলে যাই, দেশের বাড়িতে। আমার আম্মা আসছিল, সে আমাকে ওরকম ভাবে মানে ডাক্তার ট্রিটমেন্টও করতে পারতেছি না, মানে একবারে মরণাপন্ন অবস্থা। তো আমি দেশের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে এক তো তার সাথে ঝগড়াঝাটি, এখন বুঝি কি যে আমি আর পারবো না তার সাথে, তো বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আমার ফ্যামিলির উপর। ভাইয়া আছে, ওরা সম্পূর্ণ নিল। তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আর আসতে চাইলাম না, আমি আর মানে ব্যাক করতে চাচ্ছি না আমার হাজবেন্ডের কাছে, যে আমার আর ভালো লাগে না এই জীবন। বললাম যে তুমি যদি কোনো কিছু না করো তাহলে আমি এক ছাদে নিজে তোমার সাথে থাকা সম্ভব না। যাই হোক, এগুলো নিয়ে যেতে যেতে আমাদের প্রায় 3 বছর কেটে গেল। আমি বাড়িতে, হ্যাঁ, আমার ছেলে মেয়েকে নিয়ে ওখানে ভর্তি করাই দিই। তো এদিকে আবার হলো কি যে মাসুদ আমাকে দেখতে পারে না, যার জন্য সে একবার পাগল হয়ে গেছে। তার সাথে আমার আর দেখা হয় না। 1 বছর তার সাথে আমার আর কোনো দেখা হয় না আর কি। 1 বছর মাসুদের সাথে কোনো যোগাযোগ নেই? যোগাযোগ হয় না, যোগাযোগ হয়, ফোনে কথা হয়, দেখা হয় না, কারণ আমি ঢাকায় আসি না, দেখা হয় না। এর মধ্যে মাঝখানে একবার এসে আমি শুধু আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে গেছিলাম, আমার বাসা টাসা সব ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে ওখানে আমার দোকানে সবকিছু নিয়ে আমি বাড়িতে চলে যাই। তো তখনই তার সাথে দেখা হয়, তাদের বাসায় যাওয়া হয়, একদিন থাকাও হয় তাদের বাসায়। পরবর্তীতে যখন বাড়িতে যাই, এর মধ্যে আমার হাজবেন্ডকে নিয়ে বসা হওয়ার পরে তার সাথে অনেক রাগারাগি হয়, আমাদের ফ্যামিলির মানুষও অ্যাডজাস্ট করতে পারতেছে না। পরে এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম, তোমার সাথে থাকবো না, আমি সেপারেশনে যাবো। তারপরে আমি অনেক কিছু হওয়ার পরে এখানে তাকে আমি সেপারেশন দিয়ে দিই। তো এদিকে হলো কি
যে যখন মাসুদ জিনিসটা জানতে পারলো যে আমি সেপারেশন হয়ে গেছি। সেপারেশন মানে কি, ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, ফ্যামিলির মানুষের উপর আমি ডিপেন্ডেন্ট, তাহলে এই লোকের সাথে থেকে লাভ কি? আমি জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে যে আপনার জীবনে যদি ওই মুহূর্তে আপনার লাভ যেটাকে বলছেন মাসুদ, অ্যাডাল্ট্রি বা পরকীয়া যে সম্পর্কটা, এটা যদি না থাকতো, আপনি কি পারতেন আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে? না। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। যত কষ্টই হোক, হ্যাঁ বলছিলেন যেটা, যত কষ্টই হোক আমি হয়তো তার কাছেই আমি থাকতাম, কিন্তু এই এত বড় ডিসিশন আমি নিতাম না। এই ডিসিশনটা নেবার পেছনে মাসুদ কি আপনাকে কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করেছে? হ্যাঁ, সে কখনোই করে না। আপনি কেন করলেন এটা? আমি তাকে আর ওই ভালোবাসাতে জড়ায় পড়াতে তার প্রতি এতটাই আমি আসক্ত হয়ে গেছি যে আমার প্রতি আর কোনো ফিলিংসই আর কাজ করছে না। ফিলিংসই এটা আগেও ছিল না, এখন এটা মন থেকে, মাথা থেকে, সবকিছু থেকে এটা দূরে সরে গেছে। ওকে, তো ডিভোর্স আপনি দিলেন, আপনার হাজবেন্ড কি বলছিল ওই মুহূর্তে? মানতে পারছিল সে? না, ও তো ছিল না তখন। আমি এটা করে পেপারস পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে জানতো না? না, জানতো। যখন জানলো তখন কি করলো? তখন সে এসে অনেক কান্নাকাটি করে। এর মধ্যে তো আমাদের বাসায় যায়, যারপর বললো যে তুমি এই কাজটা করো না, এটা কেন করছো, আমি এটা মানি না। ওখানে এসে সে আমার মামাদের সবাইকে ফোন করে বলতো সে যেন আমার কাছ থেকে দূরে না দেয়, আমি আগের মতো হয়ে যাবো, আমি ঠিক হয়ে যাবো, আমি আর আগের মতো এরকম কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। কিন্তু আমার আসলে পরে খারাপ লাগছে আর কি, যে ওই সময় কোনো ফিলিংসই কাজ করেনি। ফিলিংসটাই, তার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করতো না। ছেলে মেয়েটা কার সঙ্গে ছিল? আমার সাথে ছিল। ছেলে মেয়েদেরকে আপনি কি বোঝান? আমি তাদেরকে তেমন কোনো কিছু বুঝাতে হতো না। এই কারণে হতো না, কারণ সে তো যা করতো, আমার গায়ে হাত দিত, আমাকে গালিগালাজ করতো, ওরা তো বাচ্চারা সব চোখে তাকায় থাকতো, আমাকে মারতো, এসে ওরা যায় ধরতো। তারপরও আপনি আগলে থাকতেন যদি আপনার জীবনে মাসুদ না থাকতো? ওকে, তারপর তো এরকম করতে তাকে আমি সেপারেশন হয়েছে। এটা সেপারেশন হওয়ার পরে আরো হলো জীবন অন্ধকার। এই মোমেন্টে মাসুদ আপনার সঙ্গে কি রোল প্লে করেছে? যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন মাসুদকে আপনাকে মেন্টালি সাপোর্টটা দিয়েছে? সে আমাকে বলতো যে তুমি আসলে আর একটু চিন্তা ভাবনা করো। না, এমন হতো না যে সিদ্ধান্ত যেহেতু নিয়ে ফেলেছো আর চেঞ্জ করো না, এরকম কোনো কিছু বলতো না? এরকম কোনো কিছু সে আমাকে এই ব্যাপারে কোনো সাপোর্ট করে নাই, বা কোনো কথা ওই ব্যাপারে, ডিভোর্সের ব্যাপারে সে আপনাকে কোনো সাপোর্ট করে নাই? কোনোদিন কোনো কথা বলে নাই সে। এটা আমার সম্পূর্ণ নিজে থেকেই, কারণ আমি ধরেন একটা নেশার মতো অ্যাডিক্টেড হয়ে গেছে, এই জন্যই মনে হয় এরকম ধরনের, এই জন্যই হয়েছে এই ডিসিশনটা। যাই হোক, তাকে সে যখন পেপারস গুলো পাঠাই দেওয়ার পরে ওই দিন অনেক কান্না করছি। ওই দিন রাতে এত কান্না, আমার বাবা মারা যাওয়ার পরও আমি এত কান্না করিনি। এত কান্না করছে, আমার কেন জানি এত খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। যে মানুষটাকে আসলে আমার ছেলে মেয়ের দিকে চিন্তা করেন, কেন যে আমি আসলে নিজেকেই বুঝাইতে পারি নাই যে এটা কি হয়েছে, এটা কেন করলাম, এটা কেন যে এরকম একটা হলো। তো এই জিনিসটা আমার, তারপরে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা আবার তখনই মাসুদকে জানালাম যে আজকে এরকম করব। ও আমাকে তখনও বারবার বলতো তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু চিন্তা ভাবনা করো, আসলে হুট করে এরকম একটা ডিসিশন নিও না, দেখো চিন্তা ভাবনা করো। আমি বললাম যে আসলে আমি আর পারতেছি না, আমি কি করব। আবার এই দিক দিয়ে সে আমার মামাদের ফোন করতেছে, কান্নাকাটি করতেছে যে না করেন ওরে এগুলো করতে, পাগলামি করতে না করেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু করব, চেষ্টা করবো, এখন আর আগের মতো চলবো না, আমি ঠিক হয়ে যাবো। যাই হোক, তো আমি বাড়িতে চলে গেলাম। ডিভোর্সটা হয়েছে ঢাকা থেকে। তো বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে তো এর মধ্যে আমি পড়াশোনা স্টার্ট করলাম, ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হয়েছি। তো পড়াশোনা স্টার্ট করার পরে এগুলো সব খবর জানতো। তো আস্তে আস্তে সে করলো কি, যখনই তাকে এই পেপার গুলো দিলাম তখনই সে আসলে মাসুদের ব্যাপারটা জানতো। জানার পরও সে আমাকে এটা প্রকাশ করে না। এই যে উল্টাপাল্টা কথাগুলো, তখন আমি বুঝতে পারছি আসলে সে জানে শুনে এগুলো আমার সাথে করতো, ফিল করতো হয়তো। আপনার হাজবেন্ড এটা জানতো, এর সাথে যেটা আপনার রিলেশনশিপ, এটা সে আগে জানতো কিনা আসলে আমি এটা ফিল করতে পারি নাই, বুঝতে পারি নাই। কিন্তু সে পরবর্তী কোত্থেকে এগুলা, আমার মনে হয় যে এটা লতাই তাকে বলছে। লতা কিভাবে জানলো? লতা তো পরে যখন আমি ওখান থেকে চলে আসি, তখন আমাদের সম্পর্কটা এরকম, মাসুদ পুরা মেন্টালের মতো হয়ে গেল, আমাকে দেখতে পারতেছে না, আসতে পারতেছে না, আমি তার সাথেও আর সম্পর্ক রাখতে যাচ্ছি না। কারণ হয়েছে কি, যে এক তো আমি সেপারেশন হয়ে গেছে, তার সাথে একটা সম্পর্ক হইতে হইতে কিভাবে যেন এটা আমার তাদের মধ্যে এই জিনিসটা প্রকাশ পায়। হ্যাঁ, তো আমার হাজবেন্ড লতার কাছে বলে যে সে এরকম করলো কেন, নিশ্চয়ই একটা কিছু হয়েছে, তুমি এটা ঘটনাগুলো ভালো করে দেখো না কেন, ভাবি আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন। তো ও আবার এটা একটু হলো যে আমার কথাও মাসুদ সবসময় বাসায় বলতো, ও এটা নিয়ে একটু সন্দেহ করলো। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ডিভোর্সের জন্য যেটা
অত্যন্ত উৎপ্রুতভাবে জড়িত ছিল যে কারণটা, সেটা হলো যে সে আমাকে তো প্রচন্ড সন্দেহ করতো। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড সন্দেহ করতো। এই সন্দেহটা আরো বেশি প্রকোপ হলো যখন আমি বললাম যে তার সাথে আমি টোটালি যাবো না, তখনই সে করলো গিয়ে আমার বান্ধবীর সাথে যোগাযোগ করলো। বান্ধবীর সাথে যখন যোগাযোগ হলো, কথাবার্তা বললো, তখন বললো যে ভাবি আপনি একটু দেখেন না প্লিজ, আমাকে একটু সাহায্য করুন, সে কেন এরকম করতেছে। এই আস্তে আস্তে কথা ফুটতে ফুটতে তাদের মধ্যে এটা মাসুদের কথা থেকে এটা প্রকাশ পেল। মানে মাসুদি সবসময় আমার কথা বলে, আমার প্রশংসা করে, হ্যাঁ লতার সামনে আমার প্রশংসা করে, আমার কথা বলে, এই করতে করতে মানে আর এদিক দিয়ে আমার সংসারের মধ্যে আমি পুরো সেপারেশন হয়ে যাচ্ছে। তার মানে ওদের অ্যাটিটিউডের মধ্যে আপনাদের দুজনের অ্যাটিটিউডই বুঝিয়ে দিয়েছে যে দুজনের ভিতরে এক ধরনের অন্যরকম সম্পর্ক আছে, এবং যেটার দ্বারা আপনার হাজবেন্ড আপনাকে রীতিমতো সন্দেহ করা শুরু করলো। এদিকে লতাও কি এই ধরনের কোনো কিছু করা শুরু করলো? এইটা তো মানে আবার তার হাজবেন্ডের সাথে শুরু করলো, ছাড়াছাড়ি হয়ে যেতেছে। কেন হইতেছে? সে যদি ভালো হতো সেটা করতো, সে নিশ্চয়ই কোনো একটা কিছু করছে। তোমাদের মধ্যে এমন কোন সম্পর্ক আছে যেটার জন্য তুমি বাধ্য করতে সেটা ছাড়ার জন্য? কে আমি করবো কিসের জন্য? ওর হাজবেন্ড কি ভালো নাকি? ও তো সবসময় এরকম জ্বালাইতো, হয়তো তার জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে কিভাবে মানে ওদের থেকেই কথাটা আসলে মানে ফ্লেশ হলো কেমন করে সেটা আমি বুঝতে পারিনি। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সে সবকিছু জানতো, জানার পরেও আপনাকে রিকোয়েস্ট করতো যে আপনি তাকে ছেড়ে না যান, তাই তো? দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। একজন মানুষ সংসারের প্রতি মনোযোগী না, তারপরেও চাচ্ছে সংসারটা না ভাঙুক, কারণ তারপরেও চেয়েছে যে এই মানুষটাকে ধরে রাখতে। আপনার কাছে ফিরে আবারও, তারপর কি হলো? সেই কথাগুলো জানার পরে আমার ফ্যামিলিতে আস্তে আস্তে বলা শুরু করলো। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। তখন তোর হাজবেন্ড নেই, আছে কি? এইটা শোনানোর পরেই তাকে সেপারেশন করা, জানানোর পরে সেটা এটা জানলো আমার ভাবি, জানলো, তারপরে মামাদের বাড়িতে সবাই। আর এখানে আরেকটা কথা বলতে কি, আপনি তখন কিভাবে ব্যাকআপ দিতেন? আপনি নিজের পক্ষে কি বলতেন তখন? আপনাকে চার্জ করতো না কেউ আপনার ফ্যামিলিতে? আর আমাকে কেউ জিজ্ঞেস করতো না, কারণ আমার ভাইয়ের বউ, এটা হলো আমাদের রিলেটিভের মধ্যে হয়েছে, আমার ভাই বিয়ে করছে, আমার খালাতো বোন, ও আমার ছোট ছিল, যার জন্য আমাকে এসে কোনো কিছু জিজ্ঞেস করতো না, আপা এরকম নাকি হয়েছে, মানে এরকম কোনো কিছু বলতো না, কেউ কোনো কথা বলতো না। কিন্তু আমি নিজে নিজে খুব খারাপ লাগতে লাগলো যে সবার চোখে সবাই জানে জিনিসটা, আমার কাছে খুব খারাপ লাগতো। আরো রটছে যে সে মানে আমাদের দেশের বাড়িতে চলে গেছে। আমি যখন তার সাথে এইটা কথা রটার পরে তার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিছি, মানে এই মাসুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। যে না, আমি হয়তো একটা সম্পর্ক তখন থেকে আমার খারাপ লাগা শুরু করলো কি, যে আসলে মানে সবার আগে আসছে বান্ধবীর হাজবেন্ড, যার জন্য জিনিসটা মানে আমার মানে এতভাবে আমার হার্টে যে লাগছে যা কল্পনার বাইরে। এখন যদি কোনো কিছু ঘটে তাহলে বলবো যে বান্ধবীর হাজবেন্ডের সাথে সম্পর্ক ছিল বিদায় তাকে ছাড়ছে। আর এমনিতেই তো এই কথাটা তো ভালো বলবে না কেউ, ভালো মেয়ে তো বলবেই না। যাই হোক, তো আমি চিন্তা করলাম কি যে এখন যদি আমি আসলে এটাতে যাই, এক তো এটা এত বড় একটা খারাপ হবে যা আমি আর মানতে পারতেছিলাম না। তো পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করা একবার টোটালি বন্ধ করে দিই। সে তো একবার পাগলের মতো হয়ে গেছে। ওর ওয়াইফকে বলতেছে যে তুমি একটু ফোন করে বলো, তুমি যদি ফোন করে বলো তাহলে সে আমার সাথে কথা বলবে, নিলে কথা বলবে না। সে আমাকে ফোন করলো, বলে যে তুমি একটু ওর সাথে কথা বলো, তুমি জানো না তার অবস্থা এত, সে মানে কিরকম কষ্টে সে ছিল, যার জন্য তার ওয়াইফ আমাকে ফোন করে বললো যে তুমি তার সাথে একটু কথা বলো। তো এর আগে আমি কেন আরো তার প্রতি হলাম, তার ওয়াইফ আমাকে একবার ফোন করে বললো, আমার বান্ধবী আমাকে ফোন করে বললো কি যে তোমার কাছে আমি তার জীবন ভিক্ষা চাচ্ছি। ও মাই গড। হ্যাঁ, যে আসলে সে এতটা তোমার প্রতি উইক হয়ে গেছে, তোমাদের মধ্যে এরকম সম্পর্ক, তুমি তাকে ভুলে যাও, তাকে ছেড়ে দাও। তো তখন আমি তার সাথে আসলে এই কথাটা সে আমাকে বলার পর আমি তার কোনো কথাই বলতে পারিনি। আমার যে এত কান্না পাইছে, আমি তাকে বললাম যে তখন যে তুমি কোনো চিন্তা করো না। এই কথাটা সে আমাকে বলার পর আর বললো যে আমি তোমার কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছি, আমি তাকে অনেক ভালোবাসি, আমার একটা মেয়ে আছে, তুমি ওর জীবন থেকে সরে যাও, তুমি তার সাথে যোগাযোগ, সে যত কিছুই করুক তুমি তার সাথে কথা বলো না, ফোন করো না, কথা বলো না। আমারও তো তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম যে আমি চেষ্টা করবো। আমি আসলে তখন তাকে বললাম যে আমি আসলে তোমার সংসার ভাঙতে চাই নাই, চাইও না, কিন্তু তাকে আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আসলে এটা এতটুকু পর্যন্ত কেন জড়ালো, কিভাবে জড়ালো, আসলে নিজেরও বুঝতে পারিনি। আপনার কখনো এরকম মনে হয় না যে লতার কাছ থেকে আপনার কিছুটা হলেও শেখার আছে? আমি জানি যে আপনি অনেক হার্ড রিলেটিভ ফেস করছেন এবং আপনার সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায় সাংসারিক ভাবে, কিন্তু লতার সঙ্গেও তো একই কাজই হচ্ছে। তারপরে তো লতা তার হাজবেন্ডকে ছাড়েনি। সে ছাড়েনি। এবং আপনার দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, আপনি একটু বলবেন আমাকে যে মাসুদ আপনাদের গ্রামে চলে আসলো আপনার সঙ্গে দেখা করার জন্য, ক্রেজি হয়ে দেখা করিনি। হ্যাঁ, আসছে এবং লোকজন দেখেছে তাকে। হ্যাঁ, লোকজন দেখেছে এবং সে কারো কাছে কোনো কিছু বলেনি। আর আমার ভাবি তো চিনে তাকে, আমার ভাবি চিনে। সে যখন আমাদের বাসায় আশেপাশে ঘুরতেছে সে দেখে সেটা তো সে ভাইয়াকে সব বলছে। কিন্তু ভাইয়া আমি ও আমাকে কোনো ব্যাপার কোনো কথাই বলতে যাচ্ছে না। সে আমার
আমার দিকটাই দেখতেছে যে আমি কি করি, আমি তখন কি করব, কি করতে চাচ্ছি, কি করতেছি, সেটাই সে দেখতেছে। তো আমি বললাম যে না, আমি তার সাথে দেখা করবো না। যখন এই কথাটা গিয়ে বললো যে সে দেখা করবে না, তখন সে চলে গেল। সে অনেকক্ষণ আমাদের এলাকায় ছিল, এই কথা বলার পরও তারপরে সে চলে গেল। অনেক রাতে বাসায় এসে পৌঁছার পরে এই যে ফোন দিতেছে, আমি আর ফোন রিসিভ করি না। তো একবার আমার খুব খারাপ লাগলো রাতে, তখন আমি তার ফোন রিসিভ করলাম। ও খুব কান্না করতেছে যে তুমি এই কাজটা কেন করলো, তুমি আমার সাথে দেখা করলো না। তখন আমি বললাম যে তুমি কেন আসছো, তুমি কেন আসছো এখানে, আর তুমি বুঝো না আমি তোমার সাথে কেন যোগাযোগ করি না, কেন কথা বলি না। মানে আমি তখন চাচ্ছিলাম যে তার সাথে ওর জন্য, আমার বান্ধবীর কথাগুলোর জন্য আমার এই প্রতি আরো বেশি গিল্টি ফিল হইতে লাগলো, তার প্রতি আমার এতটাই কষ্ট লাগলো, আসলে আমি এটা কি করলাম। এদিক দিয়ে আমার বাড়িতে আরেকটা সমস্যা হলো কি, এই কথাগুলো জানার পরে ফ্যামিলিতে তো কেউ কোনো কিছু আমাকে বলেনি। আপা দুলাভাই এগুলো নিয়ে আমার সাথে খুব রাগারাগি করেছে, অনেক কিছুই বলেছে। তা আমি আমার যেটা অন্যায় সেটা আমি স্বীকার করবো। এখন এমনকি কেউ যদি আমাকে কোনো কিছু বলে আমি কোন কথা বলি না, যতটুকু বলার কারো মানে ইচ্ছা তার ক্ষোভটা সে প্রকাশ করে নিক, কারণ আমি তো অন্যায় করেছি, এজন্যই আমাকে বকতেছে। এই জন্য আমি কারোর কোনো কথাও বলিনি, কোনো শব্দ মানে কেউ কোনো প্রতিবাদ করিনি কোনো কথার। তো এদিক দিয়ে আমার বাড়িতে থাকাটা যেটা আমার দ্বিতীয় যে পর্যায়টা ওইটা এসে দাঁড়ালো, সেটার কারণ হলো আমার ভাইয়ের ওয়াইফ। এটা অনেকদিন আমি দুটো বেবি নিয়ে ওখানে ছিলাম, এইটাই পরবর্তীতে তাদের একটা, তারপরে আবার আমার হাজবেন্ডকে তখন ডিভোর্স দিয়ে দিই। ওগুলা কথাবার্তা নিয়ে অনেক ইয়ে হওয়ার পরে তারপরে ডিভোর্স পাওয়া অবস্থায় আপনার হাজবেন্ড এসে কান্নাকাটি করে আপনার কাছে যে ডিভোর্স করবে। হ্যাঁ, ফোন করছিলেন, হ্যাঁ ফোন করে কথাবার্তা বলে। এরপরেই কিন্তু মাসুদ আসে ডিভোর্স দেওয়ার পরে। ডিভোর্সের পরে মাসুদ আমাদের দেশের বাড়িতে যায়, অনেক ইয়ে করে। তখন আমার খুব খারাপ লাগছে আসলে। আমি তারপরেই আমার বান্ধবী আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে কান্নাকাটি করে। তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা কোনোদিনও সম্ভব না। আমার হাজবেন্ডকে ছাড়ার পরে মনে হয় আমি এটা এমন ভাবে ফিল করছি যে আসলে ওই কাজটা করাটাও আমার ভুল ছিল, সুদের সাথে সম্পর্কটা এইভাবে হওয়া ভুল ছিল, এবং আমি আমার হাজবেন্ডকে ছাড়াটাও প্রচন্ড ভুল ছিল। কারণ আমরা কোনোটাই কোনো কিছু করতে পারবো না, না আমি তার কাছে কোনোদিন ব্যাক করতে পারবো মাসুদের জীবনে, আর তাকে আমি কখনো মানে মাসুদকে আমি কোনোদিনও আপন করে পাবো না। কতদিনের সম্পর্ক আপনাদের? প্রায় 3 বছর। 3 বছর ধরে এই ধরনের এফেকশন, ইলিউশন বা লাভ, হোয়াটএভার ইট ইজ, যেটাই বলি না কেন, সেটার মধ্যে একবারের জন্য মনে হয়নি এই কথাটা। যখন সবকিছু শেষ হয়ে গেছে তখন গিয়ে মনে হলো, তখন এই জিনিসটা মনে হলো, তখন মনেও হলো। আবার আমার ফ্যামিলির প্রেশার বলতে কি, যে আমার ভাবি একটা যে কোনো জিনিসেই পরে দেখা গেল যে আমি তার স্বামীর ঘরে ফিরে যাব না, তাকে ছাড়া দিছি, ছাড়াছাড়ি হয়ে গেছে, এই তার মানে এক ধরনের মেন্টালিটি, একটা খারাপ পজিশনে চলে গেল আমার সাথে সম্পর্কটা। প্রথমত খুব ভালো ছিল, মানে আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের মধ্যে এত ছোট, আমার ছোট, আমি তাকে তুই করে বলি, এখনো তুই করে বলি, তো এরকম কোন ইয়ে হবে। সে উল্টাপাল্টা ভাইয়ের কাছে লাগানো শুরু করলো। ভাই এমনি কোনো কথা বলে না বিদেশে কিছু কিছু জিনিস নিয়ে আমার সাথে মানে সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল বিশাল। যে কোনো ছোটখাটো জিনিস নিয়ে কে করছে, সে করছে, কি করছে, ও করছে, মানে এগুলো নিয়ে মানে এতটা, মানে আপনি যেখানে থাকলেন সেখানে সাংসারিক একটা অশান্তি তৈরি হলো, অশান্তি সৃষ্টি হয়ে গেল। পায়ের নিচের কোনো মাটি নেই, সোজা কথা যেটা, মানে একবারে দেয়ালে পিঠ থেকে গেছে। মানে এরকম সিচুয়েশন খারাপ হলো, যার পরবর্তীতে বাদ দিল। তো আমি তো ওরকম কোনো করতেও পারবো না, ওখানে চাচ্ছিলাম যে বিজনেসটা ওখানে দেওয়ার জন্য, কিন্তু ওই করলো কি যে আমি বললাম যে আমার মার্কেটে আমাকে একটা দোকান দিত, আমি এখানে একটা শুরু করি। সে করলো কি, দিল না। যাই হোক, আর এদিকে তো লতা ঢাকায় অনেক কিছু করলো, অনেক কিছু মানে সবার কাছে বললো, আর সে তো তার হাজবেন্ড একদম অ্যাডিক্টেড হয়ে গেছে। আমি যখন তার সাথে কথা বলি না, সে এখান থেকে একবার দেখা করি নাই, তো এখান থেকে গিয়ে নাকি সে ড্রিঙ্কস করছে তার বন্ধু বান্ধব নিয়ে। তারপর সে নাকি হসপিটালও ছিল। এই কথাগুলো সেই আমাকে পরবর্তীতে জানায় যে তুমি এরকম করছো। আমি যেদিন করছে আর কয়েকদিন পরে যে তুমি একবার খবরও নিলে না, আমি হসপিটালে ছিলাম, তোমাকে আর খবর নিয়ে কি করবো, আমি খবর না দরকার, তুমি তো আসলে আমি চাই না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আসলে এটা অনেক বড় একটা ভুল হয়েছে, এই ভুলটা আমি শুধরাতে চাচ্ছি। এখন হয়েছে যে তুমি আমাকে ভুলে যাও, আসলে এটা সম্ভব না, কখনো আমি তোমার কাছে যেতে পারবো না। তোমার সাথে সম্পর্কটা আগে কিভাবে হয়েছে, কি করছে, এটা আমার এখনো মানে এখন আমি ফিল করি যেটা আমি বিশাল বড় একটা অন্যায় করছি, আমি এটা আর সামনে আগাতে যাই না। তারপরে সে করলো কি, তার একটা ফোনে তার সাথে কথা, অস্ট্রেলিয়ান একটা মেয়ে অস্ট্রেলিয়া থেকে আসে, কিভাবে তার সাথে কথা হয়েছে আমি তা জানি না। তো ওদের সাথে ওই ফ্যামিলিতে ওই লতা করলো কি, ওর সাথে বললো যে তুমি ওর সাথে বাইরে চলে যাও, তুমি যখন থাকতে পারবে না। তার আগে একটা কথা বলিনি, আমার ভুল হয়ে গেছে এখানে। সেটা হলো কি, যখন আমার ফ্যামিলিতে এই টর্চারিং গুলো, আমার মেন্টালি টর্চারিং গুলো হয়ে দাঁড়ালো, একদিন আমার ভাবি আমার সাথে রাগারাগি করে দৌড় দিয়ে এসে আমার গায়ে হাত ওঠে।
হাত দিল আমার গায়ে হাত দেওয়ার পরে আমি তো এমনিতেই শেষ। তারপর মনে হয় যে আমি আরো মানে অস্তিত্বহীন হয়ে গেছি। সেটা মানে নিথক একটা সাধারণ একটা জিনিস নেই, মানে ওরকম কোনো ঝগড়াঝাটি করার মতো কোনো ব্যাপার নাই। তার কথা হলো যে এখন সে কিভাবে আমাকে বের করবে, ওই জিনিসগুলাই প্রতিনিয়ত সবকিছু ব্যাপারে ছোটখাটো জিনিসগুলাতেই এই ঝগড়াঝাটির একটা করলো। তারপর করলো কি একবার ও এই ঝগড়ার পরের দিনে আবার ওর ভাইকে ওর মাকে ঢাকা থেকে নামাইছে আমাকে মারার জন্য। ওর ভাই আমার বড় বোনকে হুমকি দিয়ে বলতেছে যে আমি যাচ্ছি আজকে ওরে মাইরা তারপরে ওরে বাড়ি থেকে বাইরে করবো। কেমনে থাকে ওই এলাকায় দেখুন, আমার বাড়িতে গিয়ে আমাকে এরকম হুমকি দেয়। আমার ভাইয়া খাটের বসে আছে, কোনো কিছুই বলে না। তো ফ্যামিলির এটিটিউড গুলো আমার আম্মা খুব কান্নাকাটি করছে, অনেকই করছে তাদের সাথে, কিন্তু আমার মা হয়েছে একটা সহজ ওই সময়টাতে আপনি কোনো ধরনের কারো কাছে কোনো মেন্টাল সাপোর্ট পাওয়া, শেল্টার পাওয়া কিচ্ছু পাননি? মানে টোটালি আমি অফ করে দিছি, মাসুদের সাথে যোগাযোগ করা বন্ধ করেছি। তার কাছ থেকে তো একবারে সম্পূর্ণভাবেই আমি দূরে সরে যেতে যাচ্ছি, কারণ এটা ফ্যামিলিতে ছড়ানোর পরেই কিন্তু আমার ভাবির এই রূপগুলো বেরোছে। মানে এগুলা প্রকাশ করা শুরু করছে সবার কাছে, নোংরা ভাবে আরো কথাগুলো বলতেছে, যতটুকু না হয়েছে তার চেয়ে আরো বেশি বাড়ায় বলতেছে। আর তার মধ্যে সে আবার একটু গেছিল বাড়িতে, দেশের বাড়িতে যাওয়ার পরে তো সে আরো সুযোগ পাইছে। এমনিতেই তো আমি মানে এটা তার প্রতি হয়েছে যে সেপারেশন হওয়ার পরে আর জমি জমা নিয়ে যখন আমি আমার ফ্যামিলিতে আমার আপাদের কাছে জানাইছি, তারপর থেকে তার এই রিয়েকশনটা হয়েছে। তারপরে আমি তার সাথে কোনো কথাই আর যোগাযোগ রাখি নাই। পরে একদিন 2012 সালের জানুয়ারি মাসে 3 তারিখে সন্ধ্যার দিকে আমার মোবাইলে একটা কল আসে। তো কল পিক করার পরে বললাম যে কে, বললো যে আমি এক হতবাগা না, মানে বললো কি যে মানে কেউ নাই জীবনে, হ্যাঁ আমি একটা অসহায়, মানে এরকম একটা কথা বললো। তো বললো যে আপনি হঠাৎ করে ফোন করে আমাকে এরকম একটা কথা বললেন কেন, অ্যাকচুয়ালি আপনি আমার এই ফোন নাম্বার পেলেন কোথায়? যে আমি আপনার ফোন নাম্বারটা পাইছি, একটা কল দিছি, ওই রং নাম্বারে আপনার নাম্বারে চলে গেছে। তো রং নাম্বারে গেছে, তা আপনি আমার সাথে এত কথা বলতেছেন কেন? রং নাম্বারে আমি তো বললাম আপনার প্রথম একবার ফোন দেওয়ার পর আমি কিন্তু পরিচয় দিইনি, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি, আপনি অমুক। তা আমি বললাম যে না আমি তো এটা না, তো কেটে দিছি। তারপরে আবার সন্ধ্যার দিকে রাতে আবার ফোন দিছি, ঠিক আছে, রাতে ফোন দেওয়ার পরে তাই বললাম যে আপনি কি কোত্থেকে ফোন দিয়েছেন? তো বললো কি ঢাকা থেকে ফোন দিছি এরকম। আমি একজন লয়ার বললো, হ্যাঁ লয়ার বললো। তো বললাম যে কি ব্যাপারে, কি কথা? আমি এত পেজ বুঝি না, এত কিছু না। তো আমি ভাবছি হয়তো কোনো ঘটকের মাধ্যমে সেই কথাগুলো। তখন কিন্তু আমার ফ্যামিলি মানুষ আবার এই যে গুলো হচ্ছিল বিদায় আমার বড়া পাবার চাচ্ছিল যে একটা বিয়ে শাদী হয়েছে, এইভাবেই মনে হয় যে সে নাম্বার পাইছে। যাই হোক আমি আর তাকে তত কথা বলিনি, শুধু ডিটেলস বললাম। তো বললো কি 3-4 দিন পরে সে আবার কল দিল। পরে আমি তার ডিটেলস অ্যাড্রেসটা জানতে চাইলাম, যে আমার তো কয়েকজনকে আবার একটু হলো যে এদিক দিয়ে ভাবি আরেক দিয়ে বান্ধবী, মানে হয়তো কাউকে দিয়ে আবার কোনো কিছু করতেছি কিনা। তো ও আবার এমনিতে তো চালাক, তো এত কিছু বলে নাই, শুধু বললো যে আমি হঠাৎ করে আপনার নাম্বারটা পাইছি, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি কি আমার সাথে কথা বলে ভালো লাগছে, আমি আসলে কথা বলতে চাচ্ছি না, জানা আপনি শুনেন আগে আমার কথা শুনেন। তো এই কথা বলার পরে এইভাবে তার সাথে কথোপকথন হয়। জিজ্ঞেস করলাম কোথায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিল। মেইনলি হলো কি সে আমাকে বললো যে 3 বছর আগে আমার ওয়াইফ মারা যায়, আমার 2টা বেবি আছে, 2টা মেয়ে। তো আমি তখন আর কোনো কথা মানে একটু হলাম কি যে আসলে তার সাথে কথা বলি, দেখি কই পর্যন্ত আগায়। কারণ আমার ফ্যামিলির অবস্থাগুলো আমাকে মানে একবারে এতটাই খারাপ করে দিছিল বলার বাইরে। তা এখন আমিও চাচ্ছিলাম যে আসলে একটা কিছু এরকম করে হলেও আমি যদি দূরে চলে যেতে পারি, মানে কেন মন থেকে এই জিনিসটা হচ্ছিল। তো আমি তার সাথে কথা বলতেছি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিলাম, তা আমার ফ্যামিলি সবকিছু আমি তাকে বললাম। বলার পরে সে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, কিন্তু তার কথাবার্তা ভালোই লাগলো। কথাবার্তা সে কি চাচ্ছিল আলটিমেটলি, সে অ্যাকচুয়ালি মানে কি চাচ্ছিল, বিয়ের প্রপোজালটা সে আমাকে সরাসরি দেয় নাই, সে আমাকে অনেকদিন পরে প্রায় জানুয়ারির 3 তারিখে 4-5 তারিখ থেকে কথা হলো। তো এরপর থেকে কথা বলতে বলতে ফেব্রুয়ারির মাসের 11 তারিখে আমাদের কলেজ থেকে আমরা পিকনিকে যাবো। তো পিকনিকে যাবো, তো ও তখন বললো কি যে আমাদের এলাকাটা তো একটা পিকনিক স্পট, আমাদের বাড়ি। কলেজ থেকে পিকনিকে যাবেন মানে আপনি তো তখন পড়ছেন না? হ্যাঁ আমি তখন উন্মুক্ততে ভর্তি হলাম। তখন আপনি উন্মুক্ততে ভর্তি হয়েছিল? ওকে ফাইন। হ্যাঁ উন্মুক্ত থেকে আমি ওখান থেকে পিকনিকে যাবেন। হ্যাঁ তো আমি বললাম যে তো একটা কাজ করো, তোমরা যেহেতু যাবাই, তোমরা তখন আমাদের মধ্যে একবারে কথা
একবারে ফ্রিলি কথাবার্তা হচ্ছে, কারণ তার ফ্যামিলি সব ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারছি, সে আমার কথাও সবকিছু জানছে, আমিও তাকে কোনো কিছু লুকাইনি যে আমার এরকম হাজবেন্ড ছিল, আমার এই অবস্থা হয়েছে, আমি এখন এই পরিস্থিতিতে আছি, মানে এটা অনেক পরে অল থিংস ডিটেল। মানে আপনি আমাকে যেটা বললেন বা আজকে জেবিএসবিতে যা বলছেন সব বলেছেন। হ্যাঁ, সব বলছি তাকে। ওকে, তার ফ্যামিলিগত ভাবে চাচ্ছে তাকে বিয়ে করার জন্য, কিন্তু সে চাচ্ছিল কি যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করবো যার বাচ্চা কাচ্চা আছে, এরকম একটা মেয়েকে বিয়ে করতে। ওকে, তারপরে তার সাথে কথা হলো, এর মধ্যে কিন্তু আবার ওই যে মাসুলের আবার যাওয়া আসা, সে মাঝে মধ্যে প্রায় সময় আপনাদের গ্রামে দেখা যায়? করতে পারতো না, আমার ডাইরেক্ট কলেজে চলে যেত, যে শুক্রবার দিন ক্লাস থাকতো, শুক্রবার দিনও আমার সাথে দেখা করতে যেত, আমি দেখা করতাম না। একদিন দেখা গেল কি যে আমি ওই দিন যাইনি, কলেজেই যাইনি, কলেজে সারাদিন থেকে ওই দিন পরে বিকালে চলে আসছে। তো কাউকে তো চিনে না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। লতার কি অবস্থা? লতা কি সংসারটাকে ভেঙে ফেলেছে? না না, তারপরেও সে আঁকড়ে ধরে আছে। সে আছে। তারপর কি হলো? পরে ওখান থেকে আমাকে সে ফোন দেওয়ার পরে এরকম ভাবে চলতে থাকে, আমরা আবার পিকনিকে যাই। এই ফার্স্ট তার সাথে দেখা। ওকে, হ্যাঁ, পিকনিকে ওদের এলাকাতে, ওদের বাড়িতে পিকনিকে যাওয়া হয়। ওকে, তো ওইটা একটা মানে পিকনিক স্পট এবং একটা নাম করা বাড়ি। ওকে, ফাইন। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে এই ফার্স্টলি সে আমাকে দেখে। তার সাথে সাথে আমার তার দুইজন মুরব্বীর সাথে ফোনে কথা হয়। হ্যাঁ, সে নানা ডাকে, দাদা ডাকে, এরকম। তো তাদের মুরব্বীদের সাথে কথা বলার পরে তো ওনাদেরকে দেখায়, দেখানোর পরে ওনারা বললো তো হ্যাঁ ভালোই, তো খারাপ না, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা প্রস্তাব করতে পারো। আপনি তখন কি জেনেছেন যে আপনার কাছ থেকে নাম্বারটা কিভাবে পেয়েছে, আপনার নাম্বারটা কিভাবে পেয়েছে? আমি তাকে অনেক অনেক বলেছি, কিন্তু সে কোনোভাবেই বলেনি। আচ্ছা, হ্যাঁ, তো আমি বললাম যে কিভাবে, বললো যে এমনি রং নাম্বারে চলে গেছে, সে আমাকে প্রথম ফোনটা করিয়ে একটা অন্য নামে ডাক দিল। ওকে, ফাইন, সেটা তো আমরা প্রথমে বুঝেছি, কিন্তু পরবর্তীতে গিয়ে নিশ্চয়ই আপনি আবিষ্কার করতে পেরেছেন। এটা বিয়ের পরে আবিষ্কার করতে। মানে ইলেকট্রিক আপনি বিয়ে করলেন কতদিন পরে বিয়ে করেছিলেন? মানে জানুয়ারির 3 তারিখে তো তার থেকে কথা শুরু হয়, তো ওই 2012 সালে 24 এপ্রিল আপনি তাকে বিয়ে করলেন। এবং আপনি মন থেকে কি তাকে রিসিভ করেছিলেন নাকি শুধু একমাত্র ফ্যামিলির এই টর্চারিং এর কারণে? আমি ফ্যামিলি থেকে বাঁচতে চাইছিলাম, যে আসলে আমার এখানে আর থাকাটাই অসম্ভব হয়ে পড়ছিল, এবং যে কারণে আপনি বিয়েটা হ্যাঁ। করলেন। তারপরে আমি এই প্রস্তাবটা যখন সে আমাকে প্রায় 3-4 মাস পরে সে আমাকে প্রস্তাব দেয় যে আমি আসলে একই লাইনে আছি, আমাদের যেহেতু নাই, আমারও ওয়াইফ তো আমাকে তো বিয়ে করাবি, আর তোমাকে তো আর এইভাবে রাখবে না, তোমাকে তো বিয়ে দিবে, ঠিক আছে। আমাকে দেখানোর পরে সে আমাকে প্রস্তাবটা দিল। তো আমি বললাম কি যে এভাবে তো আর হয় না, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বাড়ি ঘরে এসে দেখে যান। হ্যাঁ, আমি যখন তাদের এখানে গেলাম, ওইটা দেখার পর দেখি যে আমরা ওই তুলনায় কোনো কিছুই না। তোকে বললাম কি যে আপনি এসে আগে দেখে যান, দেখে গিয়ে আমার ফ্যামিলি আছে, আমার মামারা আছে, বাবা যেহেতু নাই, তো আর আমার বড়াপা আছে, তাদের সাথে কথা বলেন। তো আমার এই কথা বলার অনেকদিন পরে সে আমাদের দেশের বাড়িতে গেল। ও তো আগেই বললো যে আমি শুধু একমাত্র বিয়ে করবো একটা মেয়ে, আমি তোমাকে বিয়ে করবো, তোমার কোনো কিছু আমার দেখার দরকার নেই। তবুও দেখার দরকার আছে। এই বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল? পারিবারিক, আমার ফ্যামিলি মানুষ জানতো। এখানেও আমি একটা প্রতারিত হই। সে বলেছে তার ফ্যামিলি মানুষ, তাকে ফ্যামিলি মানুষ সবাইকে জানাইছে, কিন্তু তার ফ্যামিলি মানুষ ওরা ওদেরকে বলছে, ঠিক আছে, কিন্তু তারা কেউ এটা অ্যাকসেপ্ট করে নাই। তো আমার বললো কি যে তারা এই কারণেই অ্যাকসেপ্ট করে নাই, কারণ তোমার 2টা বাচ্চা আছে, এজন্য, নাইলে আর সবকিছু ঠিক ছিল। বিয়েটা হওয়ার পরে কি হলো? বিয়ের পরে আমি প্রায় তার এখানে গেছি অক্টোবর দিকে। তো ওইখানে বাসায় দেখি যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, ওখানে তো তারা মানবেই না, এই বিয়ে তারা অ্যাকসেপ্টই করে নাই, তো আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু হবে না। তখন সে আমাকে অনেক বুঝালো, ঠিক আছে বাদ দাও এগুলো, আমাদের তো এখনো বয়স হয়ে গেছে, এত কিছু আর করার দরকার নেই, সংসার করবো এখন আমরা করবো, আমাদের ছেলে মেয়েরা মানুষ হবে, বড় হবে। ছেলে মেয়ে কত বড় বড় ছিল? বড়ই ছিল, 13-14 বছর ছিল। 13-14 বছর ছিল। একটাই মেয়ে? দুটো মেয়ে ছিল। হ্যাঁ, এই জন্য আরেকটু বলে যে মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যাবে, আসবে যাবে, ওরকম। মেয়েরাও তো সাধারণত ওরাও প্রথম আমাকে অ্যাকসেপ্ট করে নাই, ফোনে কথা বলতে। জি, আপনি একটু বলেন আমাকে এই পর্যায়ে যে আপনার সাথে ওনার যোগাযোগটা কিভাবে হলো, আপনি আবিষ্কার করলেন কোন পর্যায়ে গিয়ে, কে ছিল এর পেছনে, নেপথ্যে হোতা কে ছিল? পরবর্তীতে জানতে পারি, যখন আমাকে সে বললো অনেক রিকোয়েস্ট করার পরে, আর আমি উদ্ঘাটন করলাম তখন যখন শুনি যে তার শ্বশুর বাড়ি, তার মানে তার ওয়াইফের বোনের বাড়ি, তার বাবার বাড়ি যেখানে, সেখানে তাকে সে চিনে। হ্যাঁ, তাকে সে চেনার পরে তখনই আমি বললাম যে তাহলে তুমি এখান থেকে আমার নাম্বার পাইছো, তাছাড়া তো আমার কোনো মাধ্যম নেই তোমাকে ফোন করার। আমি তো ভাবছি যে হয়তো কোনো ঘটকের মাধ্যমে হয়তো তুমি পাইছো। হ্যাঁ, বললো যে পরে সে স্বীকার করলো, আসলে মিথ্যা বলে তো আর লাভ নেই, ঠিক আছে, হ্যাঁ সত্যটা এখন স্বীকার করি, হ্যাঁ সেই আমাকে নাম্বারটা দিছে। তা আমি বললাম যে কিভাবে নাম্বার দিল, কিভাবে, কেন আসলো তোমার কাছে? সে তো সবসময় আসতো, সেই তো অন্য টাইপের মেয়ে ছিল। তো আমি আর তার সম্পর্কে এখন আপাতত বলতে যাচ্ছি না। তো যে সে সবসময় আসতো আমার সাথে কথা বলতো এই ব্যাপারে। এখন অনেক আইসা কান্নাকাটি করলো যে আমার হাজবেন্ডকে তো এরকম একটা মেয়ে পছন্দ করে, এই সেই পাগল বানায় ফেলছে, এই সেই
দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তখন বলে কি ওই মেয়ের নাম্বার দাও আমাকে। এইভাবেই সে আমার নাম্বারটা নিল। নেওয়ার পরে কথা বলতে বলতে হাজবেন্ডকে পাগল করে বলছে, মানে হচ্ছে লতা, লতার কাছ থেকে নাম্বারটা নিয়েছে। হ্যাঁ, ওকে, লতার কাছ থেকে সেইগুলো জানতে পেরেন। তারপর বিয়ের পরে অনেকদিন কেটে যায়। আমি অক্টোবর ওই বাসায়, আর তার ফ্যামিলি মানুষ যেহেতু এটা মানতেছে না, তা আমার ফ্যামিলি থেকে ওইটা একটা প্রেশার আসছে ওর উপরে, যে তাহলে আপনি এটা করলেন কিসের জন্য। হ্যাঁ, আপনি জানেন আপনার ফ্যামিলির মানুষ এটা নেবে না, মানবে না, তো কেন অসহায় একটা মানুষ মেয়েকে আপনি এরকম একটা করলেন। তো আমার আপাকে অনেক বুঝাইলো যে আপা আপনি নিয়ে টেনশন করেন না, আমি ওকে মাথায় করে রাখবো, এই ব্যাপারে কোনো টেনশন করার দরকার নেই, কারোর উপর কেউ কথা বলার কোনো সুযোগ দেবো না তাকে। তো জাস্ট ফাইন। এখন যেহেতু হয়ে গেছে এখানে, তো আবার আরেকটা কিছু করা যায় না, মানে সেকেন্ড টাইম। তো আমি এটা আপাকে বললাম, তো থাক, যা হয়েছে হয়তো আমার কপালে ভাগ্যই এমন ছিল। তা আমার মনে তো ওইটাই যে আমি তাকে আসলে কষ্ট দিছি, এটা আমাকে তখন থেকেই আমি ফিল করা শুরু করছি। আসলে ওই কষ্টের কারণেই কিন্তু আমি এই জিনিসগুলো আমার হচ্ছে। আপনার হাজবেন্ডকে কষ্ট দিয়েছেন সেটা? আমার হাজবেন্ড প্লাস লতা, দুজনকে আপনি কষ্ট দিয়েছেন, যে কারণে আপনার লাইফে এটা হয়েছে। আমার লাইফে আমি না হলে সেকেন্ড ম্যারেজ এরকম হবে, ওর ফ্যামিলি এটা অ্যাডজাস্ট করবে না কেন। আর নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, সেকেন্ড যে ম্যারেজটা হলো সেখানে কিন্তু ওনার আপনার তার পরিচয় দিতে কোনো সমস্যা হতো না, কারণ সে লয়ার ছিল, তার অনেক প্রেস্টিজ ছিল, সম্ভ্রান্ত পরিবার ছিল। কিন্তু আপনি পরিবার কি পেলেন? ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ঠিক রাত 1টা বাজলেই আমরা আবারও ফিরে আসব। মানুষের এই চাওয়া না পাওয়ার জায়গাগুলোতে অনেক বড় বড় ভুল করে ফেলে। হার্ট নামক যে কোলাকার যে বস্তুটি রয়েছে, সেখানে কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, কোনো অযৌক্তিক কোনো ব্যাপার স্যাপার নেই, মানে নিজের মতো করে খেলে। কিন্তু ওটাকে কন্ট্রোল করা খুবই 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 গুরুত্বপূর্ণ, না হলে জীবন আসলে তছনছ হয়ে যায়। এবং এই তছনছ জীবনের শেষ পর্যায়টা কি সেটা আমরা জানবো ঠিক 1টার পর। আমরা তার কাছে ফিরতে চাই। তারপরে কি করলো আপনার দ্বিতীয় যে স্বামী ছিল? তিনি তো আপনাকে সবকিছু জেনে শুনে বিয়ে করেছে। তো আমি অক্টোবরের দিকে, তখন বড় মেয়ে সমাপনী পরীক্ষা দেবে, আমার ছেলেও সমাপনী পরীক্ষা দেবে। তো তখন বাড়িতে ছিল। আমাকে তখন ওই মুহূর্তে পরীক্ষার 1 মাস আগে আমাকে নিয়ে যায়, বাসা ঠিক করে আলাদা। পরীক্ষা যেহেতু সামনে, পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে না, এক জায়গায় থাকলে করবে, তো বাসায় উঠি। কিন্তু একটা জিনিস কি, যে আমাদের বিয়ে তো বিয়ে, হ্যাঁ, তো তার সাথে তো আমার প্রথম লাইফ, প্রথম জীবন, প্রথম দিন। তো ওই বাসায় ওঠার পরে তার ওরকম সে করলো কি, একটা চালাকি করে ওর এক ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মেয়েরা পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষা দেবে, ওদেরকে ইনভাইট করলো প্রথম দিনে। ওদিনই কিন্তু বাসায় আমরা উঠেছি। তো ওদেরকে ইনভাইট করলো, ওরা এসে বাসায় থাকলো। তো এক রুমে ওরা থাকলো, আর এক রুমে আমরা 3 মেয়ে, মানে 2 মেয়ে, আমি ও ছিলাম। তো মানে জিনিসটা আমাকে এতটাই খারাপ লাগলো। ওকে আমি বললাম যে আজকে যাই হোক আমাদের প্রথম, তুমি এটা কি করলা, এটা কেমন, মানে একটা আছে না যে কথাবার্তা বলবো, সেটাও তো একটা জিনিস, যে আমরা পরিচিত হব। পরিচিত কি, মানে পরিচয় তো এমনিতেই আছে, কথাবার্তা বলতেছি, মেয়েদের সাথে কথা বলতেছি, আমি ওই বাসায় আসা যাওয়া করি। কিন্তু নতুন বাসা, নতুন নিয়েছি, একটু গোছানোর ব্যাপার আছে। একটা হুট করে মেহমান নিয়ে আমি জিনিসপত্র কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, কি করব না করবো, সবকিছুটা তো একটা মেন্টাল ব্যাপার আছে। কোনো কিছুই তো আমি করতে পারলাম, কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি তার মেন সমস্যা হলো যে, যেটা আমি পরবর্তীতে জানতে পারি, সে একটা মেয়েকে বিয়ে করে, খ্রিস্টান মেয়ে। তার প্রথম ওয়াইফ থাকাকালীন তাদের বাসায় কাজ করতো মেয়েটা, খ্রিস্টান একটা মেয়ে, ওই বাড়িতে আসা যাওয়া করতো। তার ওয়াইফ আবার নিতান্ত একটা ভালো মানুষ ছিল, অনেক ভালো। তার ফ্যামিলিতে তার যতটুকু ব্যাকগ্রাউন্ড, আমি তার এগুলো যেভাবে বের করেছি, ওনার এগুলো আমি সব কিছু জানছি। এবং ফ্যামিলির মানুষের কাছ থেকে, আমার মেজো জালের কাছ থেকে, ওনার কাছ থেকেও তার প্রশংসা সবসময় প্রতিনিয়ত শুনতাম। আমার শাশুড়ি সবসময় কান্নাকাটি করতো। আপনি কি জানলেন ওই রাতে যে সে? ওই রাতে জানি নাই, মানে এটা জানছি পরে। সে মানে খ্রিস্টান একটা বউ তার ছিল, মানে ওর ওয়াইফ থাকাকালীন তাকে বিয়ে করে, না মানে পরকীয়া ভাবে তাদের সাথে এরকম সম্পর্ক, মানে অনেক একবারে জটিল ঘটনা ওগুলা। ওর কারণেই তার প্রথম ওয়াইফ মারা যায়। তারপরে খ্রিস্টান ওয়াইফ থাকা অবস্থায় আপনাকে আবার বিয়ে করেছে, কিন্তু তাকে জানা নেই। কিন্তু তাকে এমন ভাবে আমাকে সম্পূর্ণ, আমি ওখানে যে বুঝতে পারি যেটা আমাকে সম্পূর্ণ সে ইউজ করছে, সন্তানদের জন্য আমাকে ব্যবহার করছে। তাদের বাসায় এখন একটা মানুষের দরকার, ওই বাসায় সে থাকতে পারতেছে না তার ফ্যামিলির সাথে, কারণ এগুলো নিয়ে প্রতিনিয়ত তাকে কথা বলছে। তাকে বিয়ে করার কথা বলছে, সে করতেছে না। ওই যে এমন একটা কাকে বিয়ে করার কথা বলছে, মানে আমার সেকেন্ড হাজবেন্ডকে। ওনার সাথে তো আপনার বিয়ে হয়ে গেল, ফ্যামিলি তো জেনে জানাজানি হয়ে গেল, তারপর আবার তার সাথে তার কার বিয়ের কথা বলছে? আগে থেকে ওইখান থেকে বের করে দেওয়ার জন্য, সে সংসার করার জন্য তাকে প্রেশার দেওয়া হচ্ছিল। কিন্তু সে এমন একটা, আমার মতো এমন একটা মেয়ে, বোকা মেয়ে খুঁজে পাচ্ছিল যে তার ছেলে মেয়ে আছে, ওইটাই তার একটা, আমার একটা দুর্বল পয়েন্ট। সে ভাবছে যে এটা আমার একটা দুর্বল, যে আমার বাচ্চাদের জন্য বাধ্যতামূলক। আর একটা হয়েছে যে সেটা আগে থেকেই লতার সাথে তার পরিচয়,
লতার কাছ থেকে সে সব খবর জেনেছে। তো এর চেয়ে দুর্বল জিনিস তো আর নাই। আলটিমেটলি আপনার গৃহ পরিচারিকা যেটাকে বলে, এক ধরনের সার্ভ করার একটা মানুষ দরকার ছিল, সেভাবে আপনাকে নিয়ে গেছে। ওকে, তারপর কি হলো? তো ওখানে আস্তে আস্তে মানে সবার সাথে পরিচয় করাই দিচ্ছে, জানাচ্ছে। কিন্তু এদিক দিয়ে দেখা যায় কি যে সে বাসায় যদি ঢাকায় যদি থাকতেছে 2 দিন 3 দিন সে দেশে থাকতেছে। কি ব্যাপার, আমি এখানে নতুন আসলাম, আমি চিনি না জানি না। তুমি মানে একটা আছে না যে একটা ভালোবাসার ওরকম কোনো কিছুই তার কাছে পাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমি বড় মেয়ের কাছেই জানতে পারলাম তোমার আম্মু কিভাবে মারা গেল। মানে কারণ সে তো তখন একটু বুঝি, ক্লাস 3-তে না 4-এ তখন পড়ে, তখন তার মা মারা যায়। তো ওর কাছে আস্তে আস্তে জানতে 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 পরে এগুলা সে ডিটেলস আমাকে সব বললো, যে আর আমাকে আম্মু বলেই ডাকতো। পরবর্তীতে তার আম্মু আম্মু বলে আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছিল। আর ছোট মেয়ে তো একবার পাগল, কোনো কিছু হলে আম্মু। আর বড় মেয়ে হয়েছে কি, সে তো অনেক কিছু বুঝে। যখন ওর ফ্যামিলিতে যেত, ফ্যামিলিরা উল্টাপাল্টা একটু কথা বলে আইসা আমার সাথে 2 দিন কথা বলতো না। পরে আবার দেখা গেল যে আসলে তারা যে কথাগুলো বলতেছে তার কোনো কিছুই না, আমি তো তাদের সাথে ফ্রিলি। তো যখন আমি এটা জানতে পারি যে তার একটা খ্রিস্টান আছে, তখন আমি বললাম যে তুমি আমাকে এই জিনিসটা জানালে না। তুমি জানো যে আমার সন্তান আছে, আমি তাদের জন্য যেভাবে হোক কোনো কথা তো আমার লুকাই নেই। তুমি যদি আমাকে তখন বলতা যে আমার এটা আছে, তুমি কি মাইনা থাকতে পারবা? আমার প্রথম স্ত্রী কিন্তু এইভাবেই মানতে পারে নাই, সে চলে গেছে ভিতরে ভিতরে। তাই এখন তুমি কি চাও যে আমি এটা ভিতরে ভিতরে যন্ত্রণা সহ্য করে এরকম একদিন সরে যাই? তা আমার তো মূর্তি কোনো ইয়ে ছিল না, কিন্তু আমার সন্তানদের জন্য আমি এত বড় কাজ করতে পারবো না। আর আমার কোনো ইচ্ছাও নাই যে আমি সুসাইড করবো, মরবো, ওগুলা তুমি চিন্তা করো না। ভদ্রলোকের প্রথম ওয়াইফ সুইসাইড করেছিল। সুসাইড কি, এটা নিতান্ত একবারে একটা হত্যাই বলা হয়। কারণ মানে যতটুকু আমি তার বড় মেয়ের কাছ থেকে জানতে পেরেছি, যেদিন উনি মারা যায়, উনি ডায়াবেটিসের রোগী ছিলেন, তো ওনার প্রতি কোনো কেয়ারই তার ছিল না। হ্যাঁ, আর ওনার এই ঘটনাগুলি দেখতে দেখতে উনিও মানে নিজের প্রতি একটা, নিজের জীবনের প্রতি একটা মানে বাঁচার একটা তাগিদ সে হারাই ফেলছে। যে আপনি সেকেন্ড যে মানুষটার কাছে গেলেন একটা নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়ার জন্য, সেটা আলটিমেটলি ছিল না। আপনি কি তার সাথে এখন ঘর সংসার করছেন? না না না, তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। অবিনাগত আপনি সিদ্ধান্ত নিলেন আপনি ডিভোর্স করার জন্য। এটা হলো এই বছর রোজার ঈদের আগে, এবছর প্রথম রোজায় আমি ওখান থেকে, এবছর মানে 2013 সালে, 2013 সালের প্রথম রোজায় 3 দিন আগে থেকেই এগুলা নিয়ে কঠিন ঝগড়া। হ্যাঁ, তুমি জানালে না কেন? সে ওখানেই মানে ওই মহিলা জানতে পারছে, জানার পরে তার উপর খুব প্রেশার। সে নাকি বলতেছে যে তুমি আমাকে ছেড়ে তালাক দিয়ে তারপর তুমি ওর সাথে সংসার করবে, তার ছাড়া পারবা না। তো ও তো কোনো মতেই তাকে ছাড়বে না, সে কোনো মতেই ছাড়বে না। সে আমাকে ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু তাকে সে ছাড়বে। তো ওই মহিলা কেন সংসারে আসতে, কোন সমস্যা কি তার? রিলিজিয়নের জন্য? হ্যাঁ, রিলিজনের জন্য। আরেক হয়েছে যে সে হলো তাদের বাড়িতে কাজের মেয়ে ছিল, সোশ্যাল স্ট্যাটাসের জায়গা থেকে মানতে পারছেন। আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন, তারপরে আপনি কি করলেন? না, এর ডিভোর্স নেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি। এর আগে দিয়ে একটা ঘটনা হলো কি, সে ওখান থেকে আসার পরে আমার তখন পরীক্ষা চলছিল। তো শুক্রবারে পরীক্ষা দিয়ে ওই দিন আমি আবার ঢাকায় বেক করছি। তো সকালবেলা, শনিবারে সকালবেলা আমাকে বড় মেয়ে বলতেছে যে আম্মু, আপুর ছোট মেয়েটার খুব জ্বর। তাই আমি বললাম যে জ্বর, আমি চলে আসতেছি। তো ওদিন জ্বর বিধায় আমি যখন বাসায় যাই, তখন রাতে আমি তাকে ফোন দিই। তখন সে ওই মহিলার কাছে ছিল। তখন আমি তাকে ফোন দিই, সে আমার ফোন রিসিভ করে না। তখন আমি ওই মহিলার নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি বললাম যে ওর বাবাকে দেন। বললো যে আমি কি তোর সাথে কন্ট্যাক্ট করছি নাকি, মানে এরকম বাজে বাজে কথা বললো। এই কথা বলার পরে তো মেজাজ এমনিতেই মেয়ের জ্বর, বাসায় কোনোটা মানে কোনো হেল্প করার মতো কোনো মানুষ নাই, কাউকে আমি সাহায্যের জন্য ডেকেও আনতে পারবো না। তো এই কথা বলার পরে সে ওখান থেকে তার কাছ থেকে ফোনটা নিয়ে সে আমাকে মানে অনেক গালিগালাজ করলো। তো আমি রাত্রেবেলা খুব কান্নাকাটি করতেছি। ওই কথা বলার পরে ওই মহিলা আবার তার উপর ভীষণ প্রেশার, তাদের মধ্যে বিশাল ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে সে রাতেই চলে আসছে ঢাকায়। বাসায় আসার পরে রাত্রে কোনো কথা বলে না। তা আমি কোনো কিছু বলি না। আমি আবার যখন কুমিল্লা যাই, তখন আবার ওই মহিলাকে একসময় রাতে বাসায় নিয়ে আসে, দেখানোর জন্য, তাকে কনভিন্স করার জন্য যে বিয়ে করছে, মানানোর জন্য বিভিন্ন ভাবে। তো এই জিনিসগুলা বড় মেয়ে বাসায় যখন আমরা ঢুকি, তখন এই জিনিসগুলা সে মানে কেমন যেন লাগতেছে, বিভিন্ন জায়গায় একটা জায়গার মধ্যে ব্লাড লেগে আছে, মানে বিভিন্ন কিছু সে চোখে পড়ছে এবং আমাকে জিজ্ঞেস করছে। আমার তো এমনি মেজাজ খারাপ। তখন আমি এই জিনিসগুলা দেখে তখন আমি বললাম আসলে ব্যাপারটা কি, বাসায় তো কেউ আসছিল, বাসায় তো এর মধ্যে একদিনের মধ্যে তো কেউ আসার কথা না। তো ওই দিন রাতে আমাকে অনেক মারধর করে, মেয়ের সাথে মেয়েকেও অনেক মারে, আবার বিভিন্ন কথাবার্তা বলে। তো প্রথম রোজার দিনই সকালবেলা আমি করি কি, আমাদের বাসায় চলে আসি।
আবার বাসায় চলে আসে। হ্যাঁ, আমাদের বাসায় চলে আসে। তো এর মধ্যে দেখি কি সে আর কোনো ফোন টোন করে না, কোনো ফোন টোন করে না, কোনো কথাও বলে না। আর একজনের মাধ্যম ছিল, ওনার মাধ্যমে আমি যখন খোঁজ খবর নিতে গেলাম তখন তার কাছে শুনি বিভিন্ন ধরনের মানে বাজে কথা, যে এই সেই অনেক ধরনের বাজে বাজে কথা। এই কথাগুলো শুনে আমার পুরা প্রশ্নই ওঠে না, আমি এই মানুষের সাথে আর থাকতে পারবো না। মানে আমার কেন যেন একটা মানে এরকম ভাবে একটা অভুক্তি চলে আসছে। মানে এক তো আমি ছেলে মেয়েকে ছাড়া কষ্ট থাকি, আর একটা ঘটনা হয়েছে কি, এখানে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলতে চাই। একদিন তার মেয়েও আমার গায়ে হাত উঠেছে, বড় মেয়ে। ছোট মেয়েটা কান্নাকাটি করে ওরে মারতেছে বিদায় আছে, আমি ওকে যখন আটকে দিয়েছি সে ঠাস করে আমার গালের মধ্যে একটা চোট। তো এই ছোটখাটো জিনিস তার ফ্যামিলিতে মেয়েদের এরকম জিনিসটা তার প্রতি থেকেও যেমন আসতেছে, এরকম ঘটনাগুলো তার মেয়েদের প্রতি, ওদেরকে কনভিন্স করে আসি, আবার তার এগুলা সহ্য করতে হচ্ছে। এই জিনিসগুলা মিলিয়ে আমি একবারে পুরা হয়ে গেছি। সিদ্ধান্ত নিলেন, আপনি ডিভোর্স দিয়ে দিলেন এবং আপনি ডিভোর্স দিলেন। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি 2014 সালে আছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। রাইট নাও আপনার সিচুয়েশনটা কি? এখন আমার প্রথম হাজবেন্ড ওখানে থাকাকালীন যখন আমি এই সিচুয়েশন গুলো ফিল করতেছিলাম, তখন এর মধ্যে সে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, একবার তার সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো আমি মানে এতটাই হয়েছিলাম যে তখন তাকে একদিন বলেই ফেললাম যে আসলে এরকম আমি কোনো কিছু, আমি আর আমার সন্তানদের ছাড়া আমি থাকতে পারবো না। তাকে তার ওই ব্যাপারে কোনো কিছু আমি বলি। আপনার সন্তান কোথায় থাকতো ওই সময়টাতে? আমার মার কাছে থাকতো। হ্যাঁ, মার কাছে থাকতো। তো আমি ওকে বললাম যে আমি আমার তাকে শুধু এই কষ্টটাই দেখালাম যে আমি আমার সন্তানদের ছাড়া আর থাকতে পারতেছি। আগের কোনো কথাই বলেননি? না, এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো কিছু। আজকে যেগুলো স্বীকার করলেন সেগুলো আপনার হাজবেন্ড কিছু জানেন? না না না, এগুলো কোনো কিছু। ইভেন আপনি মাসুদকে নিয়েও কিছু বলেননি তার সম্পর্কে? না, ওই ব্যাপারে জানে, শুধুমাত্র কোনটা জানেন না? তাহলে একমাত্র আমার হাজবেন্ড এই ব্যাপারে কোনো, মানে আমার প্রথম হাজবেন্ড এই ব্যাপারে কোনো কিছু জানে না। সেটা হলো যে তাকে বললাম কি যে আমি যদি সবকিছু ভুলে গিয়ে মানে আমি যদি তোমার কাছে আসতে চাই, তো তুমি কি আমাকে মেনে নিবা? তো সে অনেক প্রায় সময় খুব কান্নাকাটি করতো যে তুমি এটা কেন করলো, তুমি চলে আসো, তুমি চলে আসো। তো একদিন তাকে আমি এই কথাটাই বললাম। তো সে বলার পরে যে আমি সব ভুলে যাবো, আমি কোনো কিছু মনে রাখবো, তুমি যা করছো এটা আমারই অন্যায় হয়েছে, আমারই ভুল হয়েছে, আমি তোমার সাথে এরকম আচরণ। হ্যাঁ, এগুলো বলতেছে। তা আমিও খুব কান্নাকাটি করলাম তখন যে আসলে তোমার কোনো না, আমার ভুল ছিল। আমি তো সুখের জন্য হয়তো সুখের সন্ধান চাচ্ছিলাম, আমার ভাগ্যেই নেই, তো এটা আর হবে কিনা সামনে জানি না। তো তুমি কি আমাকে মানে নিবা? তুমি খালি চলে আসো। আমি এই পর্যন্ত তো কেউ জানে না, তার ফ্যামিলির মানুষও কিন্তু এখন পর্যন্ত জানে না যে আমি এত ঘটনা আমি ঘটাই ফেলছি। আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার কত বছর অতিবাহিত হয়েছে? কত সালে ডিভোর্স দিয়েছেন? 11-তে। 2011-তে? 2011 তার মানে 2 বছর। তার হাজবেন্ড মানে আপনার, কিন্তু ওখান থেকে আমি ঢাকা থেকে তার সাথে সেপারেশন 9 থেকে। 9 থেকে সেপারেশন, কিন্তু 2009 থেকে সেপারেশন এবং 2013, তার মানে 4 বছর টোটাল আমরা বলতে পারি। এই 4 বছর আপনার হাজবেন্ড, ফার্স্ট হাজবেন্ডের ফ্যামিলি কি জানে যে আপনারা শুধু সেপারেশন আছেন কিন্তু তার একটা বিয়ে করেছেন, এগুলো কিছু জানে না? না না না, কোনো কিছু জানে না। সেপারেশন বলতে কি, আমি আমার বাবা মার কাছে মানে আমার ফ্যামিলিতে আছি, আমি তার কাছে। ডিভোর্স হয়ে গেছে এটা তো জানেন? না, এটা জানে না। ডিভোর্স হয়ে গেছে এটাও জানে না। এটা কি জানেনি? আপনার হাজবেন্ডই জানায়নি? জানাই নেই সে। এখন আপনি রাইট নাও ফিল করেন যে আপনার হাজবেন্ডই আপনার জন্য পারফেক্ট মানুষ ছিল? অবশ্যই। সে কি এখনো ইট, পাথর, বালি এগুলো নিয়ে কাজ করছে? হ্যাঁ, এখনো এগুলি নিয়ে আছে। আপনার এগুলোর জন্য কোনো খারাপ লাগে না এখন? এখন যদি আপনি তার কাছে ফিরে যান খারাপ লাগবে না? আপনার হাজবেন্ড তো এখনো সেই ইট পাথর নিয়ে আছে। আপনি ধরেন আপনার তার মধ্যে, তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, সে ওই রকম টাকা পয়সা ওই রকম ভাবেই চলবে। আপনি পারবেন এখন এগুলো মেনে নিতে? আপনার হাজবেন্ড তো আপনাকে চাচ্ছে এখন, সেই ফার্স্ট হাজবেন্ড। এখন এটা আমি বাধ্য হয়ে মেনে নিতে হবে, কারণ আমার সন্তানরা এখন বড় হয়েছে, তাদের পরিচয়ের জন্য। তার মানে আপনি নিজে চান না, শুধুমাত্র তার পরিচয়ের জন্য? আমার সন্তানদের জন্য আমি নিজে চাই নাকি? এটা তো আমার চাওয়া কি? এখন আমাকে মানে কষ্ট করে তার কথাগুলো শুনে। আরেকটা ব্যাপার এখানে হয়েছে কি, যে সে 2012-তে সেও বিয়ে করছে। আপনার হাজবেন্ডও বিয়ে করেছিল?